স্বাগত জানাই এখনকার বিশেষ অনুষ্ঠানে। আমরা শহরের বিখ্যাত সমস্ত চিকিৎসকদের উপস্থিত করি, কারণ ঠিক এই সময়টা আপনাদের জন্য এই 1 ঘন্টা ঠিক সিসিএন বিনোদনের এই চ্যানেল একটা ডাক্তারের ক্লিনিকের মতো হয়ে যায়। ক্লিনিক হতে বলতে গেলে বহু মানুষ অপেক্ষায় থাকেন, তারা তাদের একজন যে সমস্যার কথা সেই রকম সমস্যা একজন চিকিৎসকের কাছে জানাতে চান, কোনো কারণে হয়ে ওঠে না, কিন্তু সিসিএন বিনোদন কিন্তু আপনাদের জন্য সেই ব্যবস্থা করেছে। ঠিক 1 ঘন্টার জন্য আমাদের এইখানে একজন চিকিৎসক থাকবেন, বিশেষজ্ঞ চিকিৎসক শিলিগুড়ি শহরের। তিনি আপনাদের সমস্যা নিয়ে কথা বলবেন, আপনারা ফোন করবেন আমাদের সাথে, অথবা আপনারা হোয়াটসঅ্যাপেও আমাদের মেসেজ পাঠাতে পারেন। তবে একটা কথা, হোয়াটসঅ্যাপে শুধুমাত্র মেসেজ পাঠাবেন, কল করবেন না। আজকে আমাদের সাথে রয়েছেন শহরের একজন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার শঙ্কর সেন, সিনিয়র কনসালটেন্ট ফিজিশিয়ান। স্বাগত জানাই আপনাকে। প্রথম কথা, যে এই সময়টা সিচুয়েশনটা একটা মাঝামাঝি পর্যায়ে, হয়তো বা মাঝামাঝি পর্যায়ে, এটা বলা যায় না। এই সময় কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে এই জোনগুলো অরেঞ্জ জোন, গ্রিন জোন বা রেড জোন, এগুলো করে দেখা যাচ্ছে মানুষ আবার কিন্তু কিছু কিছু জায়গায় বেরোতে আরম্ভ করেছে, অথচ যেগুলো জায়গায় রেড জোন সে সমস্ত জায়গায়ও মানুষ বেরোতে যাচ্ছে। এটার থেকে একটা সম্ভাবনা কি তৈরি হয়, যে কোনো ভয়ের সম্ভাবনা বা কিছু কি হতে পারে? দেখুন, আজকে যবে থেকে আমরা লকডাউনের কষ্টটা শুরু করি, সেই জনতা কারফিউ থেকে শুরু করে তারপরে প্রথমে স্টেট, পরে সেন্টার যখন লকডাউন অ্যানাউন্স করলেন, প্রথমে 21 দিন, তারপরে বাড়াতে বাধ্য হলো। এগুলোর একটাই কারণ, কিন্তু রোগটা এখন অবধি কন্ট্রোলে আসেনি, বরঞ্চ কন্ট্রোলটা যাতে তাড়াতাড়ি আসে এবং যেন মৃত্যু হার না বাড়ে, এইটাকে কমানোর জন্য। কাজে লকডাউনের প্রাথমিক শর্ত হলো আমি ঘরে আছি, কিন্তু আমি নিজেকে বাঁচানোর জন্য, আমার পরিবারকে বাঁচানোর জন্য, এটা বুঝতে পারি। আমি যদি লকডাউন না মানি, তার জন্য যদি আমার এরিয়াটা যদি ইনফেক্টেড হয়ে অরেঞ্জ জোন বা রেড জোনও হয়ে যায়, সেটা তো আমার দায়িত্ব। যে আমি যদি নিজে না বাঁচি, আমার তার আর কি থাকলো? আমি যদি প্রাণটা বাঁচাতে না পারি, আর প্রাণ বাঁচানোর জন্যই তো সরকারের এত প্রচেষ্টা যাতে লকডাউনটা মেনটেন করা হয়। আমি যদি রেড জোন বা অরেঞ্জ জোনেও যদি আমি নিয়ম না মানি, সেটা শুধু আমি নিজের ক্ষতি করছি না, আমি আমার পরিবার, পাড়া প্রতিবেশী এবং ওভারঅল সোসাইটির ক্ষতি করছি, এটা জানতে হবে। এবং আমার মনে হয় যারা নিয়ম ভাঙছেন, তারা যদি ভয়ের ব্যাপারটা না থাকে, সেক্ষেত্রে প্রশাসনকে ভয় দেখাতে হবে, দরকার হলে শাস্তি দিতে হবে, এবং অবশ্যই পাড়া প্রতিবেশী বা অন্যরা যারা দেখছেন কেউ নিয়ম ভঙ্গ করছে, তাদেরকে মানা করতে হবে। তার জন্য কিন্তু নিজের পাড়া প্রতিবেশী, ওয়ার্ডের কাউন্সিলর প্রত্যেকেরই দায়িত্ব থাকে। এটা একটা বোঝানোর দায়িত্ব থাকে। অনেক সময় দেখা যাচ্ছে যে নিয়মিত কিন্তু বেরোচ্ছেন পালা করে, ভয়ঙ্কর একটা কিন্তু পরিস্থিতি হতে পারে বা হতে চলেছে। হয়তো লকডাউনটা ভেঙে গেল, সেই সময় বহু মানুষ কিন্তু বেরোনোর জন্য একদম উৎসাহ নিয়ে অপেক্ষা করবে, তো সেই ক্ষেত্রে কিন্তু একটা ভয়ানক পরিস্থিতি হতে পারে। আপনার কি মনে হয়, আপনি কি বলছেন এই বিষয়ে? আমি মনে করি এতদিন লকডাউন চলার পরে এবং এখানে যে কটা সংক্রমণের ঘটনা ঘটেছিল, দেখুন আমরা জানি যে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, দার্জিলিং ডিস্ট্রিক্ট এবং কালিম্পং ডিস্ট্রিক্ট, আপাতত উত্তরবঙ্গের এই 3টে জেলা কিন্তু অরেঞ্জ জোনে আছে। কেন অরেঞ্জ জোনে আছে, তার কারণটা হলো এই 3টে ডিস্ট্রিক্ট থেকে কিছু পেশেন্ট, তাদেরকে কোভিড পজিটিভ পাওয়া গেছিল, এবং তাদের যতক্ষণ না লাস্ট কেস ডিটেকশন হয়, তারপরে একটা সময় থাকে, সেটা টাইমটা না পেরোনো অবধি জোনটাকে ক্লাসিফাই করা হয় না। সংখ্যা বেড়ে গেলে ডেফিনেটলি খারাপ হলে রেড জোন হবে, আর সংখ্যা কমে গেলে গ্রিন জোনে যাবে। কিন্তু প্রবলেম হলো যখন লকডাউনটা উঠে যাবে, তখন ডেফিনেটলি ব্যবসা বাণিজ্য সব শুরু হবে। মানুষের যাদের মানে ফিনান্সিয়াল সমস্যা হচ্ছে বিভিন্ন কারণে, যেহেতু কাজকর্ম বন্ধ আছে, সেগুলো ঠিক হবে। কিন্তু ওই সময় এটুকু জানবেন, একসাথে কিন্তু সব মানুষ ঘর থেকে বেরিয়ে পড়বে, যার প্রয়োজনেও বেরোবে, মানে হয়তো অপ্রয়োজনেও বেরোবে। সেই সময় কিন্তু একটা সেকেন্ড পিক হওয়ার সম্ভাবনা থাকে। আজকে যে পিকটা, যেটা কার্ভটা উঠছিল, যে কার্ভটাকে স্লো করার জন্য এই লকডাউনটা করা হলো মার্চের শেষের সপ্তাহ থেকে, এটাকে ফ্ল্যাটেন করাটা উদ্দেশ্য। এই যে আমি যদি এটা ফ্ল্যাট করতে পারি, তারপরেই তো সেটা নিচের দিকে আসবে। এখনো কিন্তু কার্ভটা ঊর্ধ্বমুখী ছিল, যতটা উঠতে পারতো পিকটা, সেটা না হয়ে অনেকটা স্লোলি উঠছে। কাজে যখন লকডাউনটা উঠবে, ডেফিনেটলি সরকার এমন সময় সিদ্ধান্ত নেবেন যখন ফ্ল্যাট হয়ে গেছে, এবং ফ্ল্যাটের পরে কিন্তু এটা নামানোর দায়িত্বটাও আমাদের। কাজে আমরা যদি তখন সবাই একসাথে ঘর থেকে বেরোতে শুরু করি, সোশ্যাল ডিস্টেন্সিং না মেনটেন করি, যদি আমাদের হাত ধোয়া থেকে শুরু করে মাস্ক পরা, এইসব নিয়মগুলো সারা জীবন দরকার হলে মেনটেন করতে হবে, অ্যাটলিস্ট মাস্ক দরকার হলে, যদি দেখা যায় যে ইনফেকশনটা রয়ে গেছে, বারবার প্রতি বছর ইনফেকশন হচ্ছে। কাজে আমাদের এখন এটাকে অভ্যেসে নিয়ে যেতে হবে, যাতে আমি লকডাউনের পরেও কিন্তু এই অভ্যেসগুলো, সোশ্যাল ডিস্টেন্সিং, ফিজিক্যাল ডিস্টেন্স, 3 থেকে 6 ফুট ডিস্টেন্সের কমে আমরা কেউ বসবো না। আড্ডা যদি কারোকে দিতে হয়, সেটা দরকার হলে ফোনে বা হোয়াটসঅ্যাপেই হবে। অ্যাটলিস্ট নেক্সট 6 মাস 1 বছর কিন্তু সত্যিই বলার মতো জায়গা নেই। আর লকডাউন ভেঙে গেলে যদি সবাই একসাথে বেরিয়ে পড়ে, যদি আবার সেই মিক্সিংটা হয়ে যায়, তাহলে কিন্তু নতুন করে ইনফেকশন যদি ছড়ায়, তখন কিন্তু ফার্স্ট পিকের থেকেও সেকেন্ড পিকটা অনেকটা ভয়াবহ হতে পারে বলে স্ট্যাটিস্টিশিয়ান এবং
মানে যারা এপিডেমিওলজিস্ট তারা মোটামুটি আশঙ্কা প্রকাশ করছেন এবং বেশ কিছু দেশের ক্ষেত্রে দেখাও গেছে। কাজে লকডাউনটাকে ঠিকমতো মানতে গিয়ে যেগুলো আমরা সুবিধা পাচ্ছি সেটা কিন্তু লকডাউনের পরেও যদি নিজেরা ব্যক্তিগতভাবে সবাই সাবধানতা না মেনটেন করি এর ফলটা কিন্তু ভালো নাও হতে পারে। আপনারা আমাদের কথা বলতে পারেন আমাদের সাথে 0353246192 আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 9749628428। হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করতে পারেন, যেরকম এইমাত্র আমার হাতে একটি মেসেজ এসেছে সেটি পড়ে নিচ্ছি। লিখেছেন, আমি জলপাইগুড়ি থেকে রাজীব সেন বলছি। আমার বুকের ডান দিকে হঠাৎ করে গত দুদিন খুব ব্যথা হচ্ছে, কিন্তু হঠাৎ করে আবার কমেও যাচ্ছে। এটা রাতের দিকে বেশি করে হচ্ছে, বুঝতে পারছি না। জল খেলেও কিন্তু এটা কমছে না, কি করব? দেখুন, যে কোনো বুকে ব্যথা, আপনার বয়সটা আপনি বলেননি, কিন্তু ডেফিনেটলি যদি বেশি বয়স হয়, ধরুন 35-40-এর ওপরে যদি হয়, তাহলে কিন্তু ডেফিনেটলি একটু ডাক্তার দেখিয়ে নেওয়া উচিত এমার্জেন্সিতে। হ্যাঁ, এটা কিন্তু আরো চেম্বারে গিয়ে খুঁজে লাভ নেই, কারণ একটা ইসিজি করতে হতে পারে, এক্সরে করে। সেই যে কোনো হসপিটাল বা নার্সিংহোমের এমার্জেন্সিতে যান, যেখানে কিন্তু একটা ইসিজি দরকার হলে একটা এক্সরে ডাক্তারবাবু দেখে নেবেন। অনেক সময় না গ্যাস্ট্রিকের অ্যাসিডিটি থেকে হচ্ছে বলেই আমরা প্রথমে ভাবি, কিন্তু দেখা গেল যে এটা পরে দেখে এটা হার্টের থেকে হচ্ছে বা লাংসের থেকে হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু বেসিক মিনিমাম পরীক্ষাগুলো দরকার। লকডাউনের মধ্যেও কিন্তু এই ব্যবস্থাগুলো সমস্ত হসপিটাল এবং নার্সিংহোমের এমার্জেন্সিতে আছে। একজন ডাক্তারবাবুকে চেম্বারে গিয়ে খোঁজার থেকে এটা আমার মনে হয় একজন ইমিডিয়েটলি হসপিটাল বা নার্সিংহোমের এমার্জেন্সিতে যান, তারা দরকার মতো দেখে নেবে। হতে পারে একটা গ্যাসের ওষুধ বা অ্যান্টাসিডেই কমে গেল, কিন্তু যদি দেখা যায় যে ইসিজিতে কিছু চেঞ্জেস এলো বা এক্সরেতে কোনো দাগ পাওয়া গেল, আমার মনে হয় দেরি না করাই ভালো। বুকের ব্যথাকে গুরুত্ব দিন। বাদিকের ব্যথা হলে বা মাঝখানে চাপ ব্যথা হলে আমরা বেশি গুরুত্ব দিই, হার্টের সমস্যা ভাবি। ডান দিকের ব্যথা অনেক সময় কিন্তু পেট থেকেও হতে পারে, কারণ গলব্লাডারের ব্যথাও কিন্তু ডান দিকের চেস্টে ব্যথা হতে পারে। প্রয়োজন হলে কিছু পরীক্ষা করে নেওয়া ভালো, এবং প্রাথমিকভাবে কিছু এমার্জেন্সি ওষুধপত্র ডাক্তার দিয়ে দেবেন। অবশ্যই কিন্তু বুকের ব্যথাকে ইগনোর করবেন না, দেখা করে নিন আপনার নিয়ারেস্ট হাসপাতালে। প্রলয় চক্রবর্তী লিখেছেন কলকাতায় উনি লিখেছেন, আমি বর্তমানে শিলিগুড়িতে আছি, লকডাউনের জন্য আটকে গেছি। আমার সুগার ছিল খুব হাই, কিন্তু এই কয়দিন আমি মেডিসিন খাওয়ার পরও বুঝতে পারছি না কোথায় গিয়ে সুগার চেক করব, কিন্তু আমার কাছে এখন চেকের করার মেশিনটি নেই। ডাক্তারবাবু যদি বলে দেন এই মুহূর্তে আমি কি করতে পারি। উনি কিন্তু মেডিসিনের নাম লেখেননি, বয়সও বলেননি। আপনার বয়স বা মেডিসিনের নামটা যখন জানতে পারলাম না, খুব ইম্পর্টেন্ট কথা, আপনি লকডাউনে আটকে গেছেন, কিন্তু সুগার টেস্ট কিন্তু মাস্ট। আপনাকে জানতে হবে যে আমার সুগারটা আজকে কন্ট্রোলে আছে কিনা। আপনি ওষুধ খাচ্ছেন ঠিক, ওষুধ বাড়াতেও হতে পারে, কমাতেও হতে পারে। সুগার টেস্ট করার সবচেয়ে সুবিধা হলো আপনি যে কোনো ওষুধের দোকানে যান, আপনার আগের মেশিনটির সাথে না থাকলে এখন একটা গ্লুকোমিটার কিনে নিন। এখন কিন্তু আগের মতো অত দামি নয়, আপনি কিন্তু ওটা আপনার লাইফ সেভিং হতে পারে। গ্লুকোমিটার একটা নিয়ে নিন, নিজেই বাড়িতে করতে পারেন। আর প্রচুর ল্যাবরেটরি কিন্তু এমার্জেন্সির জন্য খোলা আছে। আপনি যেখানে আছেন তার নিয়ারেস্ট যদি হসপিটাল বা নার্সিংহোমে যান, সেখানে ল্যাবরেটরিগুলো অন্তত ফার্স্ট হাফ কিন্তু সব জায়গায় খোলা, এটুকু আমি বলতে পারি। কোনো নার্সিংহোম বা হসপিটাল কিন্তু উইদাউট ল্যাবরেটরি সাপোর্ট চলছে না। কাজে আপনি যদি পাশাপাশি নিয়ারেস্ট কোথাও গিয়ে একটু ব্লাডটা চেক করে নেন, তারপর আপনি দরকার হলে আপনার ডাক্তারবাবুর সাথে ফোনে যোগাযোগ করে নেন, আমার আজকে সুগার এত আছে, খালি পেটে এত, বড়া পেটে এত। প্রয়োজন হলে একটা HbA1c বা ক্রিয়েটিনিন এগুলোও চেক করতে হতে পারে, যদি অনেকদিন না করা হয়ে থাকে। আপনি নিয়ারেস্ট হসপিটালে টেস্ট করে নিন। আর যদি শুধু সুগার মাপতে চান, বেস্ট হলো ওষুধের দোকান, বড় ওষুধের দোকানে সবাই গ্লুকোমিটার রাখে, বিভিন্ন ভালো ভালো কোম্পানির আছে, যেমন ওয়ান টাচ আছে, অ্যাকিউচেক আছে, যে কোনো একটা কোম্পানির নিয়ে নিন এবং আপনি কিন্তু গ্লুকোমিটার দিয়ে চেক করুন। আপনি যে এই ব্যাপারটা গুরুত্ব দিচ্ছেন এটা খুব ইম্পর্টেন্ট, এবং আপনি লকডাউনে আটকে গিয়ে কিন্তু ডায়াবেটিসের ক্ষেত্রে যদি বিপদ বাড়ে তাহলে কিন্তু আরও রিস্ক বাড়তে পারে। সুগার যদি কন্ট্রোলে থাকে আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন, যদি কন্ট্রোলে না থাকে তাহলেও আপনি প্রতি মাসে মাসে চেক করুন, কন্ট্রোল না থাকলে আরও ঘন ঘন চেক করুন, আপনার ডাক্তারবাবুর সাথে দরকার হলে ফোনে পরামর্শ নিন। আর যদি খুব অস্বাভাবিক বেড়ে যায়, আপনি যে কোনো হসপিটাল বা এমার্জেন্সিতে গিয়ে আপনি কিন্তু ইমিডিয়েটলি ওখানকার এমার্জেন্সি মেডিকেল অফিসারকে দেখিয়ে নিন, উনি স্পেশালিস্ট মেডিকেল অফিসারের সাথে যোগাযোগ করে আপনার দেখানোর ব্যবস্থা অবশ্যই করবেন। এই মুহূর্তে রয়েছেন ডাক্তার শঙ্কর সেন, আপনাদের সমস্যা নিয়ে কথা বলছেন উনি। আপনাদের যাদের সমস্যা রয়েছে, ধরুন সুগারের সমস্যা, হাই ব্লাড প্রেশার বা অন্যান্য ধরনের সমস্যা, চিকিৎসকের কাছে এই মুহূর্তে যেতে পারছে না, তাদের জন্য এই সুযোগ CCN বিনোদনের পক্ষ থেকে আপামর একদম পশ্চিমবঙ্গবাসীর জন্য। কারণ এই অনুষ্ঠান কিন্তু আমাদের সুদূর কলকাতা পর্যন্ত পৌঁছচ্ছে। আপনারা যারা ফোন করবেন সরাসরি আমাদের ফোন লাইনে কথা বলতে পারেন 0353246192 এই নাম্বারে। এইবারে বলি যে যেরকম ফোনটি পেলাম, এরকম অনেকেরই সমস্যা হয়েছে, বিশেষ করে ঘরে বসে এই সময় অনেকেই সুগারটা বাড়িয়ে ফেলছেন। ডাক্তারের কাছে তো সহজে যেতে পারছেন না, কারণ কমিউনিকেশন বন্ধ। চেম্বার যদিও বা খোলা থাকে, সেখানে গিয়ে পৌঁছানো খুব দুঃসাধ্য হয়। কি করবে সেই মুহূর্তে ঘরে বসে?
আমি মনে করি বিশেষ করে ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে, আমি যেহেতু ডায়াবেটিসের প্র্যাকটিস মেইনলি করি, তাতে আমি এটুকু বলতে পারি যে আপনাদের ক্ষেত্রে না এই সময়টা কিন্তু খুব ভালোভাবে কাজে লাগান। অনেকেই বলবেন এখন তো আমি মর্নিং ওয়াকে যেতে পারছি না, আগে যেতাম। দেখুন না, চেষ্টা করুন ঘরের মধ্যে যদি দুবেলা আধা ঘন্টা করে যদি একটু বাড়িতে উঠোন থাকে, বাড়িতে যদি ছাদ থাকে, যদি বাড়িতে বা একটু যদি কেউ ফ্ল্যাট বাড়ি থাকেন তার পাশ দিয়ে যদি চারদিক দিয়ে যদি স্পেস থাকে, একটু রেগুলার হাঁটুন 20-25 মিনিট বা আধ ঘন্টা করে, যদি দিনে দুবারও বা একবারও যদি হাঁটতে পারেন সপ্তাহে অ্যাটলিস্ট 5 থেকে 7 দিন, এটা কিন্তু আপনার সুগারটা কন্ট্রোল করতে কাজ দেবে। কারণ ইনসুলিনের কর্মক্ষমতাটা বেড়ে যায় যদি আপনার এক্সারসাইজটা মেনটেন থাকে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এক্সারসাইজ। ধরুন কেউ বাড়ি থেকে বেরোতে পারছেন না, যদি ঘরের মধ্যেই কিছু একটু এক্সারসাইজ করলেন, ধরুন কেউ স্কিপিং করলো, কেউ একটু জগিং করে নেওয়ার চেষ্টা করলেন, বা যদি কোনো একটা গান চালিয়ে নাচলেন, সেটাও কিন্তু একটা এক্সারসাইজ হতে পারে। কাজে এই এক্সারসাইজটার কিন্তু কোনো বিকল্প নেই। সেকেন্ড হলো আপনি ওষুধপত্র রেগুলার খান, এবং অবশ্যই যাকে আপনি রেগুলার দেখান বা রেগুলার তার ফোন নাম্বারটা যদি থাকে, এই সময়টা কিন্তু চেষ্টা করবেন বাড়ি থেকে না বেরোতেই। কারণ ডায়াবেটিক পেশেন্টটা যদি কন্ট্রোলে না থাকে না, তাদের কিন্তু কোভিড ইনফেকশন হওয়ার বা অন্যান্য ইনফেকশন হওয়ার চান্স অনেক বেশি থাকে। কাজে এই রিস্কটা না নেওয়ার থেকে আমার মনে হয় আপনি রেগুলার বাড়িতে গ্লুকোমিটারটা দিয়ে চেক করে নিন, এবং যদি দরকার হয় ল্যাবরেটরিতে থেকে কাউকে ডাকলে সে বাড়ি থেকে এসেও ব্লাড টেস্ট করে নিয়ে যাবে, এবং আপনি রিপোর্টটা নিয়ে ইমিডিয়েটলি আপনার ডাক্তারবাবুর সাথে যোগাযোগ। এবার উনি হয়তো বলেন 1 মাস পরে আসুন, 15 দিন পরে দেখান, সেগুলো আপনি অবশ্যই করতে পারবেন। কিন্তু এই সময়টা বাড়ি থেকে লকডাউনটা মেনটেন করুন। বাধ্য না হলে ডাক্তারের কাছে যাওয়ার চেষ্টা না করাই ভালো, এবং বাধ্য হলে তো যেতেই হবে। সেক্ষেত্রে যে কোনো হসপিটাল বা মেডিকেল মানে এস্টাবলিশমেন্টের এমার্জেন্সি খোলা আছে। আর না হলে আপনি আপনার ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন, ডিরেক্টলি ফোন করুন। উনি যদি ফোনে অ্যাডভাইস করতে পারেন ভালো, তাহলে আপনার বেরোতে হয় না। আর তাতেও যদি বেরোনোর মতো হয়, ডাক্তারবাবু ডেকে নেবেন আপনাকে তার নিজস্ব চেম্বারে, সেই অনুযায়ী সেই পার্টিকুলার টাইম মেনটেন করে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেই আপনি তার সাথে দেখা করুন। যিনি লিখেছেন, দাদা আমার বাবা এবং মা বাংলাদেশে আটকে আছেন এই অবস্থায়, তো তাদেরকে আনার ব্যবস্থা করুন। আপনি প্লিজ একবার আমাদের পর্যটন মন্ত্রী গৌতম দেব, মাননীয় গৌতম দেব মহাশয়ের সাথে একবার যোগাযোগ করুন। তিনি হয়তো আপনাকে তথ্যগুলো দিতে পারবেন কি করবেন। এই অনুষ্ঠানে আমরা চিকিৎসক ডাক্তার শঙ্খ সেনের সাথে রয়েছি। এরপরে বলি যে সাধারণভাবে তো এই সুগার টেস্ট করার যে পদ্ধতি, সেটা আপনাদের কাছে এসেও শিখে যায় কিভাবে করতে হবে। হাই ব্লাড প্রেশার যদি থাকে, সাথে সাথে সুগারের ক্ষেত্রে একটা বিরাট একটা সমস্যা থাকে। আপনারা বলেন যে এই সময়টাতে কোভিড-19 সময় বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে এই ধরনের পেশেন্টের জন্য। কি ধরনের সাবধানতা তারা নিতে পারবে? একটা হলো কি, মানে কোভিড-19 ক্ষেত্রে দেখুন, এটা তো এখন একটা মানে শুধু মহামারী নয়, এপিডেমিক না, এখন প্যান্ডেমিক, পুরো বিশ্বে ছড়িয়ে আছে। কাজে এখানে সাবধানতাটাই মেইন। এক্ষেত্রে কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং যেটা বারবার বলা হচ্ছে, যেটা ফিজিক্যাল ডিস্টেন্স, মানুষের যত কম বেরোনো যায়, যত কম আপনি বাজারে যাবেন, যত কম আপনি ভিড়ভাট্টায় যাবেন। হ্যাঁ, আপনি সপ্তাহে হয়তো আগে রোজ বাজার করতেন, এখন সপ্তাহে 2 দিন বাজার করুন। আর এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। বাইরে গেলে আপনি মাস্ক অবশ্যই, এখন তো আর বলতে হচ্ছে না, এখন তো সরকারি নিয়মই হয়ে গেছে মাস্ক ছাড়া কেউ বাইরে যেতে পারবে না। আমরা এতক্ষণ মাস্ক পরেছিলাম, কথা শোনা যাচ্ছে না বা না বুঝতে পারে বলে আমরা মাস্কটা নামিয়ে রেখেছি, এটাও হয়তো উচিত নয়। কিন্তু মাস্কটা পরুন এবং বারবার হাত ধোন, যেগুলো বারবার বলা হচ্ছে, আজকে নয় 2 মাস ধরে আমরা শুনতে আমাদের অভ্যস্ত হয়ে গেছি আশা করি। এবং যারা এখনো শুনছে না তাদেরকে বোঝান। বয়স্ক মানুষদের বিশেষ করে কিন্তু বলা যাচ্ছে এবার কোভিড-19 ক্ষেত্রে যারা 60 অ্যান্ড অ্যাবাভ, তাদের ক্ষেত্রে কিন্তু রিস্কটা বেশি, এবং কি চিকিৎসকদের ক্ষেত্রে বলা হচ্ছে 60 অ্যান্ড অ্যাভাব যারা, তাদের কিন্তু পেশেন্টের এক্সপোজারে গেলে রিস্ক বেশি, তাদের ক্ষেত্রে বলা হচ্ছে অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে। কারণ এই 60 বছরের ওপরে যারা, তাদের কিন্তু অসুখ থাকুক না থাকুক, তারা বেশি সাবধান হবেন। কি সাবধান হবেনটা বলছি। সেকেন্ড পয়েন্ট হলো, যাদের কোনো অসুখ আছে, ধরুন তার 45 বছর বয়স, তার সুগার কন্ট্রোলে নেই, কারো হয়তো কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে, তার কিডনির জন্য ইমিউনোসাপ্রেসিভ ওষুধ চলছে, কারো হয়তো ক্যান্সার আছে, তার হয়তো ক্যান্সারের জন্য কেমোথেরাপি চলছে বা রেডিয়েশন দিচ্ছেন, এরা কিন্তু অনেকটা ইমিউনিটি কম থাকে। ধরুন কারোর অ্যাজমা আছে, শ্বাসকষ্টের রোগ আগে থেকেই আছে, সিওপিডি, ব্রঙ্কাইটিস আছে, যাদের স্টেরয়েড ইনহেলার নিতে হয়, স্টেরয়েড কখনো খেতে হয়, এদের কিন্তু ইমিউনিটিটা ডেফিনেটলি কম থাকে। কাজে তাদের ক্ষেত্রে কিন্তু সাবধানতাটা অনেক বেশি। তাদের না বেরোনোই ভালো। বেরোলেও এই যেগুলো বলবার জন্য, সবার জন্য যেগুলো নিয়ম, সেগুলো অনেক বেশি করে মেনটেন করতে হবে। ওষুধপত্র ঠিক মতো নিন। এখন দেখুন 1 মাসের বেশি লকডাউন হয়ে গেছে, আমার মনে হয় অনেকেরই আপনাদের ডাক্তারের কাছে পরামর্শ নেওয়ার টাইম হয়ে গেছে। তারা প্রথমেই ডাক্তারবাবুর সাথে ফোনে কথা বলুন। উনি যদি মনে করেন আপনার বেরোনোটা জরুরি, আপনাকে চেম্বারে ডেকে নেবেন, তখন তার সাথে কথা বলে চেম্বারে গিয়ে দেখিয়ে নিন। আর যদি খুব এমার্জেন্সি হয়, তাহলে তো হাসপাতালের এমার্জেন্সি বা নার্সিংহোমের এমার্জেন্সি যেতেই হবে। কিন্তু মেইন হলো, এখনও বারবার বলা উচিত, প্রিভেনশনটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। চেষ্টা করুন কোনো রকম ইনফেকশন যেন না হয়। নিজেকে বাঁচিয়ে চলুন, তাতে পরিবারও বাঁচবে এবং পাশাপাশি প্রতিবেশী থেকে সমাজ সবাই বাঁচবে। একটা হোয়াটসঅ্যাপ আছে, আমি পড়বো। তার আগে একবার হেল্পলাইন নাম্বার বলে দিই। শঙ্খ সেনের সাথে যোগাযোগ করতে হলে 9635723200। আরও একবার বলছি, 9635723200। এই নাম্বার হেল্পলাইন নাম্বার, শঙ্খ সেনের নাম্বার, ডাক্তার শঙ্খ সেনের নাম্বার। আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন এই অনুষ্ঠানের পর। সেখানে ফোন করলে একবারেই বিশদে তথ্য দিয়ে দেবে যে কোন সময় আপনারা যোগাযোগ করতে পারবেন।
একটা জেনারেল কোয়ারি করেছেন একজন পেশেন্ট, যারা আপনার রেগুলার পেশেন্ট, তারা রেগুলার চেক আপ করতে পারছেন না বা ব্লাড টেস্ট করতে পারছেন না, তাদের জন্য আপনার কি অ্যাডভাইস রয়েছে? আমি আমার ক্ষেত্রে বলতে পারি যে প্রথম দিকে যখন এই একটা মহামারীর জন্য লকডাউন শুরু হলো, তখন ডেফিনেটলি মানুষের কিন্তু অত এমার্জেন্সি থাকার কথা নয়, কিন্তু আমি বারবার বলছি এখন 1 মাস কেটে গেছে, এখন কিন্তু মানুষের প্রয়োজনটা বাড়বে। কাজে যারা ক্রনিক পেশেন্ট, ধরুন আমার প্রেশার আছে, হাই সুগার আছে, বা আমার এগুলো ওষুধে কন্ট্রোলে আছে, বা আমি চেক করে দেখতে পারলাম যে কন্ট্রোলে আছে কি নেই, আপনি ইমিডিয়েটলি চেষ্টা করুন ফোনেই, না বাড়ি থেকে বেরিয়ে ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করতে। তিনি যদি অ্যাডভাইস ম্যাক্সিমাম, ধরুন আজকে প্রথম 1 মাসে আমাদের কি হচ্ছিল, যখন উপায় ছিল না মানুষের, আমরা কিন্তু, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা খবরের কাগজের ক্ষেত্রে আমাদের ফোন নাম্বার দেওয়া ছিল, তারা অনেকেই ফোন করেছেন, যাকে আমি জীবনে দেখিনি তাকেও হয়তো ফোনে আমরা অ্যাডভাইস করতে পেরেছি প্রাথমিক এমার্জেন্সিটা, তারপরে যাকে দেখতে হয়েছে দেখে নিয়েছি। আর যাদের ক্ষেত্রে ধরুন আমার ক্রনিক পেশেন্ট, যাকে আমি আগে থেকে দেখছি, তার ক্ষেত্রে তো আমার আরও সুবিধে, তাকে আমরা রিপোর্টটা পেয়ে যাচ্ছি, হোয়াটসঅ্যাপেই হয়তো উনি পাঠিয়ে দিলেন, বা কেউ প্রেসক্রিপশনটা পাঠিয়ে আমরা দেখে তাকে ফোন করতে বললাম, তিনি ফোনে আবার অ্যাডভাইসটা নিয়ে নিলেন, এই করেই চালানো যাচ্ছিল। এবং এ করে যদি আরও কিছুদিন লকডাউনের পরেও চালানো যায়, আমার মনে হয় সেটা সেফটির দিক দিয়ে ভালো হবে। সেটা কিন্তু আমি ডাক্তার হিসেবেই বলছি, কিন্তু যাদের প্রয়োজন তারা অবশ্যই ফোনে কথা বলে চলে আসুন, অ্যাসিস্ট্যান্টের সাথে ফোনে কথা বলে নিন। অবশ্যই সবাই কিন্তু গ্র্যাজুয়ালি অল্প অল্প করে, মানে সিলেক্টিভভাবে পেশেন্টে যাদের সত্যিই দরকার ডাক্তার দেখানো, তাদেরকে অবশ্যই দেখছেন, এবং সেই দেখানোটার ক্ষেত্রে কিন্তু ভিড় যাতে না হয় সেটাও দেখতে, একটা ভিড়ের মধ্যে আপনি গেলেন এবং তারপরে দেখা গেল একটা ইনফেকশন নিয়ে বাড়ি ফেরা, সেটা যেন দরকার না হয়, বা যেন মানে ওরকম সিচুয়েশন যেন না আসে। কাজেই যার সত্যি এমার্জেন্সি নিজের ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করে অবশ্যই যান। যার আগে থেকে কোনো এমার্জেন্সি হয়নি বা রেগুলার ডাক্তার দেখান না, তারাও কিন্তু আমাদের মতো যে কোনো ফিজিশিয়ানের সাথে ফোনে যোগাযোগ করুন, তার অ্যাসিস্ট্যান্টের সাথে ফোন করুন। দেখুন এখানে সিসিএন বিনোদনের মাধ্যমেও কিন্তু অনেক ডাক্তারদের সাথে আপনাদের এর মধ্যে পরিচয় হয়েছে, তাদের কন্ট্যাক্ট নাম্বারও জানতে পেরেছেন। আপনার যাকে পছন্দ হবে, যার ক্ষেত্রে মনে হবে তাকে জিজ্ঞেস করি, প্রত্যেকেই কিন্তু ফোনে চেষ্টা করছেন অ্যাডভাইস দিতে, এবং প্রয়োজন মতো তাকে চেম্বারে ডেকে দেখিয়েও নেওয়া হবে। কিন্তু চেষ্টা করাটা একটাই উদ্দেশ্য, যে অকারণে বেরোবেন না। যেটা যদি 1 মাসের জায়গায় 2 মাস কোনো ওষুধ চলে এবং পেশেন্ট যদি ভালো থাকেন, তাহলে কিন্তু চেঞ্জ করার কোনো দরকার নেই ওষুধ ম্যাক্সিমাম রোগের। কিন্তু যার ক্ষেত্রে চেঞ্জ করতে হবে সে রিপোর্টটা করে নিন। ল্যাবরেটরি কিন্তু খোলা আছে, ল্যাবরেটরি খোলা নিয়ে এটা ভাববেন না। হতে পারে একটা পার্টিকুলার ল্যাবরেটরি খোলা নেই, ম্যাক্সিমাম ছোটো ল্যাবরেটরিতে যেখানে ভলিউমে টেস্ট হয় না, তাদের ক্ষেত্রে হয়তো এই মুহূর্তে নাম্বার অফ পেশেন্টস কম থাকায় বা পেশেন্ট তাদের হয়তো চালানো মুশকিল হচ্ছে। কিন্তু এটুকু জানবেন, যে কোনো হসপিটাল বা নার্সিংহোমের যে ল্যাবরেটরিগুলো আছে, বা কিছু কিছু ক্ষেত্রে ডাক্তারের চেম্বারের সাথে অ্যাটাচ যে ল্যাবরেটরিগুলো আছে, সেগুলো কিন্তু প্রত্যেকটাই খোলা। কাজেই হতে পারে সারাদিন খোলা নেই, আজকে 24 ঘন্টা না সার্ভিস দিয়ে হয়তো সকাল থেকে বিকেল অবধি খোলা। কাজে ওই টাইমের মধ্যে আপনি টেস্টগুলো অবশ্যই করাতে পারেন। টেস্ট করানোর মধ্যে কোনো সিরিয়াস ব্যাপার নেই, আপনি নিজের মতো প্রোটেকশন নিয়ে মাস্ক পরে হাত ধুয়ে সমস্ত কিছু করে গিয়ে করে আনলেন, অথবা কাউকে ল্যাবরেটরি থেকে টেকনিশিয়ানকে বাড়িতে ডেকেও এটা টেস্ট করবেন। এবং এক্ষেত্রে কিন্তু ভাববেন না, আপনি যদি সত্যি একটা জেনুইন কারণে আপনার ডাক্তারের কাছে যান, রাস্তায় পুলিশ আটকাতে পারেন বা নিয়ম কানুন, আপনি ডেফিনেটলি আপনার কাগজ দেখাবেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, ডাক্তারকে দেখাতে যাচ্ছেন। অবশ্যই যারা কর্তৃপক্ষ, যারা এই লকডাউনটা মেনটেন করতে আমাদের সাহায্য করছেন, আমাদের বাঁচাচ্ছেন, যেমন পুলিশ কর্তৃপক্ষ, এবং তারা নিশ্চয়ই এটা বুঝেই আপনাকে আপনার ডাক্তারের কাছে পৌঁছতে হেল্প করবেন। একেবারেই। একটা জরুরি কথা বলছি, এই অনুষ্ঠানের জন্যই যারা দর্শক বন্ধুরা রয়েছেন এই মুহূর্তে, তারা হোয়াটসঅ্যাপে কল করছেন, ওটি করবেন না। আপনারা একজন লিখেছেন যে ফোন লাইন পাচ্ছি না, কখন থেকে ট্রাই করে যাচ্ছে। আমাদের ফোন লাইনে কিন্তু এখনও পর্যন্ত একদম ঠিকঠাক আছে, হয়তো একসাথে সমস্ত জায়গা থেকে ফোন আসে বলে এখনও কিন্তু ফোন ঢুকতে পারেনি। আপনি ট্রাই করুন, পেয়ে যাবেন। বা আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, আপনি যখন লিখলেন এই কথা, আপনার সমস্যাও কিন্তু হোয়াটসঅ্যাপে আপনি লিখে দিতে পারতেন, তাহলে আমি পড়ে নিতে পারতাম। যাই হোক, একটা মেসেজ আছে, একবার পড়ে দিই। প্রাইভেট doctors are nowadays not available in their chambers, and as a result other types of patient are not available to check up. Please say about this. এটার ব্যাপারে আমার কিছু মানে জেনারেল বক্তব্য আছে, এবং লাস্টে একটু পার্সোনাল বক্তব্য দেব। সেটা হলো কি, আপনি খেয়াল করে দেখুন, লকডাউনের শুরুতে দেখুন ম্যাক্সিমাম প্রাইভেট প্র্যাকটিশনারদের ক্ষেত্রে কি, তারা কিন্তু এটাই তাদের মানে প্রফেশন। হ্যাঁ, কাজেই সবাই কিন্তু চায় নিজের পেশেন্টকে দেখবে, নিজেরকে পেশেন্ট সেফটি, সিকিউরিটি, এবং অবশ্যই পেশেন্ট ভালো হয়ে বাড়ি যাবে বা তারা ভালো থাকবে। তাহলে পেশেন্ট ভালো হলেই তো প্রাইভেট ডাক্তার কেন, সরকারি ডাক্তার সবার ক্ষেত্রে। এবার প্রশ্নটা যেহেতু প্রাইভেট প্র্যাকটিস নিয়ে উঠছে, সেক্ষেত্রে আমি বলি, যখন লকডাউনটা শুরু হলো না, আমরা তো একটা হঠাৎ করে একটা আকস্মিকভাবে আমাদের দেশে হানা দিল। আগে চীনে হয়েছিল ধরুন ডিসেম্বরে, আমরা জানতে পারি জানুয়ারিতে WHO জানতে পেরে প্রতিটা দেশকে জানায়, ফেব্রুয়ারি থেকে বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিতে ছড়ালো, ইরানে ছড়ালো। এইভাবে করতে করতে কিন্তু ইন্ডিয়াতে এসছে ফেব্রুয়ারির শেষে বা মার্চের শুরুতে। কাজেই এই সময়টাই কিন্তু ডেফিনেটলি সরকারের দায়িত্ব ডেফিনেটলি অনেকটাই থাকে, এবং তারা তাদের মতো নিশ্চয়ই যতটা সম্ভব হয়েছে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার ব্যবস্থা। হ্যাঁ, একটু কথা বলি। নমস্কার, কে আছেন? হ্যাঁ, এই যে আমি হাকিমপাড়া থেকে অনুপম বলছিলাম। বলুন অনুপম, সমস্যা কি আছে?
সমস্যা হলো আমার মিসেসের প্রায় ধরুন 1 থেকে মানে 40 দিনের মতো হচ্ছে আর কি। আচ্ছা, তো অ্যালার্জি হচ্ছে প্রচন্ড। হ্যাঁ, অ্যালার্জি হচ্ছে। হ্যাঁ আর প্রচন্ড অ্যালার্জি হচ্ছে আর কি। হ্যাঁ, তো অ্যালার্জিটা কি মানে সর্দি কাশির অ্যালার্জি না চামড়ায় চুল করছে বা র্যাশ বেরোচ্ছে? না স্যার, স্কিনের র্যাশ বেরোচ্ছে, স্কিনের র্যাশ। হ্যাঁ, Skin তাহলে এর তো allergy। অ্যালার্জির ওষুধ খেতে হবে। আমার মনে হয় এটা একটু দেখিয়ে নিতে পারেন, কিন্তু এখন আপনি হাকিমপাড়াতে থাকেন মানে শহরের মধ্যেই আছেন, আপনি ফিজিশিয়ানের কাছে চলে যান। হ্যাঁ, আমার মনে হয় এটা ওই যে এতগুলো ফোন নাম্বার আপনি বিনোদনের থেকেই পাচ্ছেন, বিভিন্ন পেপারে পাচ্ছেন, আপনি চাইলে যে কোনো ফিজিশিয়ানের সাথে যোগাযোগ করুন, একবার দেখিয়ে নিয়ে আমার মনে হয় এটা ওষুধ খেলে কমে যায়। কিন্তু 40 দিনটা কিন্তু অনেকটা টাইম, অনেকটা দিন হয়ে ঘটনাচক্রে গেছে। আপনার এটা লকডাউনের মধ্যে পড়ায় হয়তো আপনি আর বেরোনো হয়নি, কিন্তু এখন কিন্তু আপনি দেখিয়ে নিতে পারেন অবশ্যই। হ্যাঁ, ওকে। স্যার এই 40 দিনের মধ্যে ধরুন উনি ওষুধ খেয়েছেন, এই 10টা থেকে 12টা ট্যাবলেট খেয়েছেন। না না, ওষুধটা কি করে খেয়েছে? মানে ডাক্তার একদিন দেখিয়ে করে খেয়েছেন, ডাক্তারের সাথে পরামর্শ করে খেয়েছেন, না এমনি দোকান থেকে নিয়ে খেয়েছেন? না, এমনি ফার্স্ট টাইমে তো নিয়ে খেয়েছিলাম, তারপরে এক ডাক্তারবাবুকে ফোন করেছিলাম, ডাক্তার বললো কন্টিনিউ করতে। হ্যাঁ, তাহলে যদি তাকেই একবার বলুন না, একবার যদি দেখে দেন খুব ভালো হয়। আর না হলে আপনি অন্য যে কোনো ডাক্তারবাবুর কাছেও যদি মনে করেন যে আপনি দেখাবেন, সেটা আপনি চাইলে ডক্টর সেনের কাছেও আসতে পারেন, হেল্পলাইন নাম্বারে একবার ফোন করে ওখানে যোগাযোগ করে নিন, কখন উনি দেখছেন সেটি জানিয়ে দেবেন। ধন্যবাদ আপনাকে। এই সময়টা কি সমস্যা হচ্ছে, স্কিনের সমস্যা, কিন্তু এখন তো পলিউশন নেই, না, pollution অনেক এর রোগেই কিন্তু খুব আস্তে আস্তে দেখা যাচ্ছে যে হচ্ছে না সেগুলো। আচ্ছা, আমাদের আগের প্রসঙ্গটা আমি কিন্তু কন্টিনিউ করতে চাই। তার আগে আমি এটা বলে নিই, এখন কিন্তু দুটো তিনটে খুব অ্যাডভান্টেজিয়াস জিনিস যেটা আমি পার্সোনালি চোখে পড়েছে। এই ফেব্রুয়ারির শেষ এবং মার্চের শুরু, এবং মার্চের ওই আমাদের এখানে যতক্ষণ না গরমটা পড়ছে, আমাদের এখানে কিন্তু ওটা এপ্রিল অবধি চলে। আমাদের এখানে কিন্তু এখনো আমাদের অনেকদিনই ফ্যান না চালিয়ে বাড়িতে থাকতে পারছি, সেটা শিলিগুড়ির একটা ওয়েদারের অ্যাডভান্টেজ। কিন্তু এই একটা ঘটনা, কিন্তু এটাই কিন্তু টাইম যখন শ্বাসকষ্ট, অ্যালার্জি এগুলো বাড়ে। তার কারণটা হলো ওয়েদার চেঞ্জ এক, আর 2 নম্বর হলো ড্রাই ওয়েদার থাকার কারণে না, যেমন ফুল রেনু, পোলেন্স এগুলো থেকে হয় কারোর ক্ষেত্রে। কাজে এই সময় না যাদের ধরুন অ্যাজমা বা সিওপিডির মতো ব্রঙ্কাইটিস পেশেন্ট আছে, এই শীত থেকে গরম, তারপরে ধরুন এই নভেম্বর মাসে যখন গরম থেকে শীত পড়ে, এই সময়গুলোতে একটা ডেফিনেটলি অ্যালার্জির টাইম। কিন্তু ঘটনাচক্রে আমাদের যেহেতু আমরা রেগুলার আমাদের ডাক্তারবাবু পেশেন্টদের সাথে টাচে আছি এই পিরিয়ডটাতে লকডাউনে, আমরা কিন্তু ম্যাক্সিমাম সিওপিডি এবং অ্যাজমা পেশেন্টদের কাছ থেকে যেটুকু ফিডব্যাক পেয়েছি, তারা কিন্তু অন্যান্য অনেক বছরের তুলনায় ভালো আছেন। এটা কিন্তু অ্যাডভান্টেজ অফ, মানে এই পলিউশনটা কমে গেছে, মানুষের গাড়ি ঘোড়া চলছে না, পলিউশন হচ্ছে না, দেখছেন না বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে পশু পাখিরা হেঁটে বেড়াচ্ছে, বা নদীর জল অনেক পরিষ্কার হয়ে গেছে। এইগুলো কিন্তু একটা অ্যাডভান্টেজ। লকডাউনের কিছু ডেফিনেটলি সবার জন্য কষ্টকর, কিন্তু কিছু মানে আমাদের পরিবেশের জন্য কিছু অ্যাডভান্টেজিয়াস জিনিস হয়েছে, এবং সেক্ষেত্রে কিন্তু শ্বাসকষ্টটা এবছর অনেক কমেছে। সেকেন্ড হলো অ্যালার্জি কিন্তু যে কোনো কারোর হতে পারে, যেমন আগের পেশেন্ট বলছিলেন 40 দিন ধরে ওনার একটা অ্যালার্জি হচ্ছে, মানে এটা কিন্তু সাধারণ অ্যালার্জি নয়, ডেফিনেটলি কোনো একটা কারণে হচ্ছে। সেরকম ব্লাড টেস্ট করি, ইওসিনোফিলিয়া থাকতে পারে, লিভারের দোষ থাকতে পারে, সেটা একটু ইমিডিয়েটলি দেখে নেওয়াটাই আমার মনে করি। আগের কলারকেও আমি বলতে চাইছিলাম যে একটু দেখে নেওয়া ভালো। 40 দিন, 5 দিন 10 দিন ঠিক আছে, ওষুধ খেয়ে চেষ্টা করলে অনেকটা টাইম। আর আগের প্রসঙ্গটাতে আসি, চেম্বারের ক্ষেত্রে না প্রথমে যেটা হয়েছিল সেটা হলো, প্রথম আমরা জানতে পারলাম মার্চের 3rd উইকে যে দিল্লিতে মহল্লা ক্লিনিকগুলো আছে, মানে দিল্লি যে সরকার আছে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের আন্ডারে, ওখানে একজন ডাক্তারের চেম্বারে পেশেন্ট দেখাতে এসেছিলেন। তখন তো আমাদের বিদেশ সফরটা খুব ইম্পর্টেন্ট ছিল, একজন বিদেশ থেকে আসা পেশেন্ট আরব দেশ থেকে এসেছিলেন, ওনার পেশেন্টের পরে দেখা গেল যে কোভিড পজিটিভ হলো। সেই ক্ষেত্রে কিন্তু যখন শুধু স্যানিটাইজেশন করার আগে কিন্তু প্রথমে আইসোলেশন করতে হয়, সেক্ষেত্রে দেখা গেল কোয়ারেন্টাইন করতে হলো, মানে সেই পেশেন্টকে তো আইসোলেশনে পাঠানো হলো, কোয়ারেন্টাইন করতে হলো 800 জনকে। তার মানে একজন ডাক্তারের চেম্বারটা কিন্তু একটা হটস্পট হতে পারে। হটস্পটটা কি, ওখান থেকে মানুষের ছড়াতে পারে, একজন যেখানে গ্যাদারিং হয়। আজকে তো আমার যদি আজকে 25 জন পেশেন্ট আসে, তার জন্য 25 জন বাড়ির লোক আসছে, 50 জন যদি পেশেন্ট থাকে, এবার 50 জনের মধ্যে যদি একজনও কেরিয়ার হয়, তাহলে কিন্তু তার ছড়ানোর চান্স অনেক বেশি। আর প্রথম দিকে কিন্তু আমাদের এখানে পিপিই থেকে শুরু করে কোনো কিছুর কনসেপ্ট ছিল না, কারণ আমাদের সরকারিভাবেই আপনারা দেখেছেন যে পরে কিন্তু গ্র্যাজুয়ালি যখন মানুষ রেডি হতে পেরেছে, সরকার থেকে সরকারি হাসপাতালগুলোতে রেডি করেছে, বিভিন্ন এনজিওরা পিপিই কিনেছে, এবং পিপিইটা তখন প্রচণ্ড দামি ছিল, গ্র্যাজুয়ালি দাম কমছে। এইগুলো করতে করতে কিন্তু মানুষ প্রোটেকশন নেওয়াটা জানলো, কারণ পিপিই পরে আজ অব্দি ইন্ডিয়াতে কোনোদিন কিছু করতে হয়নি, এখানে ইবোলা রোগও হয়নি, অনেক রকম রোগও হয়নি। কাজে এই পিপিই কনসেপ্টটা এসে, কিন্তু পিপিই করে না ঘন্টার পর ঘন্টা চেম্বার করা যায় না, একটা কোভিডের ডিউটি করা যেতে পারে, খুব মুশকিল। আপনি দেখেছেন হয়তো আপনারা কি রকম, কিন্তু এই জন্যই বলছি সিলেক্টিভলি আমাদের পেশেন্ট, এবং ওটাতে খুব হাওয়া ঢুকবে না, আর গরমকালে তো আরো মুশকিল। কাজে যারা কোভিডের ডিউটি করছে তাদের জন্য স্পেশাল এয়ারওয়ে আছে, তাদের ওখানে এয়ার কন্ডিশনিংটা আলাদা। কাজে প্রত্যেকের চেম্বারে পিপিই করে কতটা দেখা সম্ভব আমি জানি না, তবে চেষ্টা করতে হবে মাস্ক, গ্লাভস এবং এগুলো পরেই ডাক্তারদেরকে দেখায়, এবং একটা ডেফিনেটলি ডিস্টেন্স, যাকে ছুঁয়ে দেখার দরকার নেই তাকে দরকার হলে ডাক্তারদের না ছুতে হলে পেশেন্টের জন্যই ভালো। কারণ কি একটা আর গ্যাদারিং এ ধরুন এখন একসাথে 10 জন 15 জন পেশেন্টের ফ্যামিলি এবং মেম্বাররা যদি আজকে 25 জন 30 জন এক জায়গায় বসে
বসে থাকে তাহলে কিন্তু সেই সোশ্যাল ডিস্টেন্সটা চলে যাবে। এই জন্য গ্যাপ দিয়ে দিয়ে আসতে হবে, আলাদা আলাদা টাইমে অ্যাপয়েন্টমেন্ট নিন, যাতে দু চারজন করে ডাক্তারবাবুরা দেখতে পারেন। আগে যে ধরুন প্রচুর পেশেন্টকে ভিড় করতে হতো, এখন যাদের প্রয়োজন নেই তারা 1 মাস পরে এলেন, সিচুয়েশনটা একটু ইম্প্রুভ হোক। কারণ যতক্ষণ না কিন্তু এই অরেঞ্জ জোন রেড জোনের কনসেপ্টগুলো আছে, আর সবচেয়ে বড় গ্রিন জোন মানেও কিন্তু খুব ভালো ব্যাপারটা নয়। গ্রিন জোনে যদি আজকে একজন পেশেন্ট নতুন করে ধরা পড়ে, এটাই কিন্তু রেড জোন বা অরেঞ্জ জোন হয়ে যাবে। আজকে কতদিন আগে অবধি মালদা আমাদের উত্তরবঙ্গের একটা জেলা যেখানে গ্রিন জোন ছিল, যেই 2জন পেশেন্ট ধরা পড়লো ওটা কিন্তু আর গ্রিন জোন নেই। কাজে এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। কাজে প্রোটেকশনটা নিজেকে নেওয়ার জন্যই আপনি কিন্তু এই মুহূর্তে ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে বা অ্যাপয়েন্টমেন্ট নিয়েই যান। ডাক্তারবাবু সেভাবেই আপনাকে টাইম দেবেন, যাতে আপনি এই টাইমটা বের করে সেই পার্টিকুলার টাইমে দেখিয়ে আসবেন। সেক্ষেত্রে কিন্তু দেরি করা যাবে না একেবারে। কেউ আছেন? নমস্কার, কে আছেন? হ্যালো, কে আছেন? হ্যাঁ স্যার, আমি জয়দীপ বলছি। জয়দীপ, কোথা থেকে বলছেন? আমি ইসলামপুর থেকে বলছি। বলুন, আপনার কি সমস্যা আছে? স্যার, আমার মানে গত প্রায় 6 মাস ধরে আমার হার্টবিটটা খুব বেড়ে গেছে। প্রেসার যখন মাপি তার সাথে ওই হার্টবিট আমার 110 বা 107 এরকম থাকে। কত বয়স আপনার? আমার হচ্ছে স্যার নিয়ার অ্যাবাউট 40। আচ্ছা, আমি একটু বলে রাখি, আপনার 6 মাস ধরে যখন হচ্ছে, এটা তো লকডাউন রিলেটেড নয়, তো 6 মাসের মধ্যে আপনি ডাক্তার দেখাননি? না, আমি দেখিয়েছিলাম এমনি তো। ইসিজি করেছিলেন? ইসিজি করা হয়েছিল? টেনশনের জন্য হচ্ছে বা ইসের জন্য হচ্ছে। তারপরে লকডাউন হওয়ার পরে আমি ভাবলাম যে একটু চেক আপ করাবো। তারপরে তো আর হলো না। না। আপনি ইসিজি করিয়েছিলেন? ইসিজি করা হয়েছিল? না, ইসিজি করা হয়নি। না, ইসিজি না করে হার্টবিটের ট্রিটমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনার টেনশন থেকেই হলেও সেটা ইসিজিতে দেখা যাবে। হ্যাঁ, হার্টবিট যদি বাড়ে, হার্টের রিদমটা দেখার জন্য এবং রেটটা দেখার জন্য আমরা ইসিজি করাই। আপনি না দেরি না করে ইমিডিয়েটলি একটা ইসিজি করুন। যদি দেখা যায় ওটা হার্টের কারণে হচ্ছে, হার্টের ওষুধ খেতে হবে। আর যদি হার্টের কারণে না হয়, টেনশন বা অ্যাংজাইটিকা, তাহলেও আপনার হার্টবিটটা কমানোর ওষুধ খেতে হবে। বুকের সাইডটা একটু ব্যথা করে। হ্যাঁ, এই জন্যই বলছি আপনি একদম দেরি না করে একটা ইসিজি অন্তত করান। এটা কিন্তু ডাক্তার দেখিয়ে নিন। হ্যাঁ, 6 মাসটা অনেক টাইম। স্যার এখন করাচ্ছে? হ্যাঁ, আপনি যে আপনাদের ওখানে ইসলামপুরের খবরটাই বলছি, হসপিটালে আপনি এমার্জেন্সি থেকে একটা ইসিটা করে নিন। ওখানকার এমার্জেন্সি ডাক্তারই আপনাকে বলে খোলা দেবে। আছে তো emergency? আর যদি এমার্জেন্সির জন্য যদি মনে হয় কার্ডিয়াক কিছু পাওয়া গেল, সেজন্য যদি আপনাকে শিলিগুড়িতে আসতে হয়, আপনি অবশ্যই যোগাযোগ করে চলে আসুন। ঠিক আছে স্যার। হেল্পলাইন নাম্বার আছে শঙ্কর সেনের, সেখানে ফোন করে আপনি যোগাযোগ করে নিন। হ্যাঁ, এটা কোথায় পাবো স্যার? হেল্পলাইন নাম্বার টিভি স্ক্রিনে দেওয়া আছে, একবার বলে দিচ্ছি, 96357। এক মিনিট স্যার, আমি নোট ডাউন করে নিচ্ছি। ঠিক আছে, টিভিতে দেখা যাচ্ছে কিন্তু। না, আমি টিভি চালু নেই স্যার। আচ্ছা, 96357, একটু দ্রুত লিখবেন। হ্যাঁ, তারপরে 23200। কত জিরো স্যার? 23200। 200। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ওয়েলকাম। এই ধরনের সমস্যা কিন্তু অনেকের হচ্ছে, যে লকডাউনের আগেই হয়তো বসে আছে, ওই স্টোরে গিয়ে হয়তো মেডিসিন কিনে খেয়ে নিয়েছে। হার্টের ক্ষেত্রে আমি মনে করি সবসময় ইসিটা মাস্ট। এটা কিন্তু প্রত্যেককে বলছি, ভাববেন না আমার আজকে 40 বছর বয়স, আর 40টাও এখন অনেক সময় আপনার হয়তো কোলেস্ট্রল আছে, আপনি জানেন না। ওটাই হয়তো হার্টের রক্তের নালীগুলোর মধ্যে জমা হচ্ছে, জমা হতে হতে ব্লক হতে পারে, নালীটা সরু হয়ে আসছে, ব্লাড যেতে সমস্যা হচ্ছে, তাহলে কিন্তু হার্টের ব্লক হতে পারে। কাজে এই আপনার বেসিক টেস্টগুলো অবশ্যই করান। 40 কিন্তু এখন যথেষ্টই অসুখ হওয়ার মতো একটা বয়স আজকালকার দিনের লাইফস্টাইলে। হ্যাঁ, একটা প্রশ্ন ছিল, প্রথম কথা বলি, একটা প্রশ্ন ছিল রেশন কার্ড বিষয়ক। গৌতম দেবের সাথে যোগাযোগ করুন, মাননীয় পর্যটন মন্ত্রী, এবং তিনি কালকে বলে গেছেন, এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে গেছেন। অনুষ্ঠানের পর আপনারা যোগাযোগ করুন, এইখানে আপনাকে নিশ্চয়ই সেই নাম্বারটি দিয়ে দেওয়া হবে। এবারে আরও একটা প্রশ্ন ছিল জলপাইগুড়ি থেকে উনি লিখেছিলেন যে ওনার ছেলের 2 দিন ধরে খুব মাথায় ব্যথা, সর্দি নেই বা জ্বরও নেই, কিন্তু এখন কি করবে? বয়সটা তো বলেনি, বয়সটাও কিছু লেখে নেই। এখন বয়সের উপর ডিপেন্ড করছে। মাথা ব্যথা যদি হয় 2-3টে কারণে হয়। একটা হলো যদি একটু সার্টেন 30-35 এর উপর হয়, আমরা ডেফিনেটলি বলবো আগে প্রেশারটা মাপানো দরকার। হাই প্রেশার যদি হয়ে যায় কোনো কারণে, সেটা কিন্তু প্রেশারের ওষুধ দিয়ে কমাতে হবে। 2 নম্বর হলো জাস্ট প্লেন ব্যথা হচ্ছে, আপনি কি করবেন? এটা প্যারাসিটামল, হ্যাঁ, 650 মিলিগ্রাম বা 500 মিলিগ্রাম বডি ওয়েটের উপর একটা খাওয়ালেই হবে, যেটা ক্যালপল, ক্রোসিন বিভিন্ন নামে পাওয়া যায়। এবং থার্ড হলো যদি অন্যান্য কারণে হয়, অনেকের টেনশন হেডেক হয়, অনেকের নার্ভের মাইগ্রেন বলে একটা রোগ হয়, এটা কিন্তু আমার মনে হয় যদি দেখা যায় 2-4 দিন 7 দিনে প্যারাসিটামলে কমছে না, দেরি না করে একটু আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন। অনিন্দিতা সেনের একটা প্রশ্ন রয়েছে, ভিটামিন বি কমপ্লেক্স বা ভিটামিন সি কি এই মুহূর্তে ইনফেকশনের হাত থেকে প্রোটেকশন দিতে হেল্প করে নাকি? দেখুন, যে কোনো ভিটামিনসগুলো যেগুলো আছে না, মানে বিশেষ করে আমরা জানি 2 রকম ভিটামিনস আছে, একটা ফ্যাট সলিউবল, তার মধ্যে এ, ডি, ই আর কে আছে, আর বি কমপ্লেক্স আর ভিটামিন সিটা হলো ওয়াটার সলিউবল। এই ওয়াটার সলিউবল ভিটামিনসগুলো ডেফিনেটলি এটা ইমিউনিটিতেই মেনলি হেল্প করে। আগেকার দিনে না হয় অনেক ডেফিসিয়েন্সি হতো, লোকের স্কারভি বলে একটা রোগ হতো ভিটামিন সির জন্য, বা আমরা এখন এগুলো দেখতে অনেকের মুখে ঘা হয় ভিটামিন বি কমপ্লেক্সের। কিন্তু ওভারঅল যদি ভিটামিন ডেফিসিয়েন্সি থাকে, বি, সি এগুলো ক্ষেত্রে কিন্তু আমরা মেপে দেখি না। পার্টিকুলারলি ভিটামিন B12 বা ভিটামিন ডির ক্ষেত্রে কিন্তু মেপে দেখার উপায় আছে এবং সেই দেখে ওষুধ দেওয়া সম্ভব।
দরকার আছে। কিন্তু ধরুন বি কমপ্লেক্স যদি খাওয়ার কথা মনে করেন অবশ্যই খেতে পারেন, কোনো অসুবিধা নয়। ডেফিনেটলি কিছুটা তো ইমিউনিটি বিল্ড আপ হয়ই, এবং সেই ক্ষেত্রে কিন্তু এই ভিটামিনের ক্ষেত্রে কিছু কিছু প্রোটেকশন যেগুলো সেলসগুলো পায় সেটা ডেফিনেটলি, কিন্তু সেটা কোভিড স্পেসিফিক্যালি হেল্প করবে তা নয়, তবে ডেফিনেটলি ইমিউনিটির ক্ষেত্রে আমি মনে করি ভিটামিন ডেফিসিয়েন্সি থাকলে ওটা মেকআপ করা উচিত, এবং ভিটামিন ডেফিসিয়েন্সিটা মাপার কোনো এক্ষুনি উপায় নেই। সেক্ষেত্রে যদি মনে করেন কেউ ভিটামিন বি কমপ্লেক্স খাও, এবং এক্ষেত্রে বলি ভিটামিন বি কমপ্লেক্স বা ভিটামিন সি এগুলো কিন্তু খুব দামি ওষুধও নয়, কাজে এটা কিন্তু মানুষ যদি মনে করেন এই সময় ভিটামিন খেলে এটা কিন্তু আপনি দোকান থেকে নিয়ে উইদাউট প্রেসক্রিপশনই খেতে পারেন। কোভিড-19 কি ভিটামিন সি কোনোভাবে হেল্প করতে পারে? অনেকেই বলছেন যে ভিটামিন সি একটু খাওয়া দরকার, তো সেই ক্ষেত্রে কি আমার মনে হয় আগের প্রশ্নটাও এটা রিলেটেডই আপনি যেটা এখন বললেন, কিন্তু এটুকু বলছি এখন অবধি কিন্তু কোন রকম এই ডেফিসিয়েন্সি গুলো আলাদা করে বলা যায়নি যে এই ওষুধে এটা কোভিড-19 এর কোনো স্পেসিফিক। কোভিড-19 এর ক্ষেত্রে আমাদের আইসিএমআর কিছু গাইডলাইন দিয়েছে, একটা দুটো পার্টিকুলার ওষুধ আছে যেগুলোকে ট্রিটমেন্টের ক্ষেত্রে হেল্প করে, কিছু ক্ষেত্রে হেলথ কেয়ার প্রফেশনালস, ডাক্তার, নার্স, তাদের জন্য। এছাড়া কিন্তু আজ অবধি ইন্টারন্যাশনাল কোনো গাইডলাইন না আসা অবধি আমরা ডেফিনেটলি বলতে পারি না। কিন্তু এখন গাইডলাইন আসার সময়ই বা কোথায়? ভাইরাসটা ধরা পড়েছে প্রথম 4-5 মাস আগে, আমাদের দেশে 2 মাস ধরে আছে। এই ক্ষেত্রে কিন্তু এটার উপর রিসার্চ হওয়া, ভ্যাকসিন তৈরি, তাও তো ইংল্যান্ডের ভ্যাকসিন অলরেডি পরীক্ষিত হতে পারে যদি ওটা সফল হয়। যারা 2জন ভ্যাকসিন নিয়েছেন প্রথমে, তারা কিন্তু অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে করা হয়েছে, তাহলে কিন্তু সেপ্টেম্বরের মধ্যে এটা আমরা পেয়ে যাব। কিন্তু ধরুন ভ্যাকসিন যে সফল হবেই তার তো কোনো মানে নেই, আমরা আশায় বুক বেঁধে আছি, কিন্তু ধরুন আজকে ওই ভ্যাকসিনটা সফল হলো না, একটা নতুন ভ্যাকসিন এলো, সেটা সফল হলো, যেটাই হোক ওটা হবে। কিন্তু এই মুহূর্তে কোনো ওষুধ বা কোনো রকম এগুলো কিন্তু প্রমাণ নেই যে এটা কোভিড-19কে প্রিভেন্ট করতে। তবে এটুকু ঠিক, বয়স্ক লোকেদের ক্ষেত্রে বা যাদের ইমিউনিটি কম, পরিষ্কার দেখা গেছে তাদের ক্ষেত্রে ইনফেকশন রেট এবং মৃত্যু হার অনেক বেশি। এই জন্যই বারবার বলছিলাম যে বাইরের না বেরোনোই ভালো টালো। তাহলে এক্ষেত্রে বলে রাখি যে ইমিউনিটিটা কিন্তু একটা ডেফিনেটলি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সেক্ষেত্রে যদি ভালো করে ফল টল খাওয়া, বা যদি কারোর সুগার থাকে কন্ট্রোলে রাখা, যদি কারোর ভিটামিন ডেফিসিয়েন্সি মনে করেন ভিটামিন খাওয়া, তাতে কিন্তু আপত্তি তো নেই, বরঞ্চ খেলে কিন্তু আমার মনে হয় উপকার হতেই পারে। একটা মেসেজ আছে, তার আগে বলে রাখি আবারও একটা মেসেজ পেলাম, ফোন লাইন পাচ্ছেন না, আমাদের ফোন লাইন কিন্তু একদম ঠিক আছে, একটু আগেই কিন্তু আমরা কথা বললাম এখানে। যাই হোক, লিখেছেন শিবানী চ্যাটার্জি ভক্তিনগর থেকে, আমার মার বয়স বর্তমানে 60, তার শ্বাসকষ্ট রয়েছে এবং মাঝে মাঝেই তাকে ইনহেলার নিতে হয়, বেশ কিছুদিন ধরে এই শ্বাসকষ্ট আর হচ্ছে না, তো মায়ের কি ইনহেলার নেওয়া চলতে পারে না বন্ধ করে দেয়া যেতে পারে? আমি মনে করি এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, আপনার মায়ের যে শ্বাসকষ্ট আছে এবং মাঝে মাঝে ইনহেলার নেন, আমি এই ব্যাপারটা ডিটেলসটা না জানলে বলতে পারবো, তবে এটুকু বলতে পারি আমাদের না যে ইনহেলেশন দিয়ে যে ওষুধগুলো, ওগুলো তো ওষুধ, ইনহেলেশন একটা ফর্ম, যে আমি পাম্প করলাম বা রোটা ক্যাপ দিয়ে টানলাম, সেটা আমার শ্বাসনালীতে গেল, ওখানে কাজ দিল, যেই শ্বাস ছাড়লাম বেরিয়ে চলে গেল। পৃথিবীর সব ওষুধ বোধহয় এরকম হলে ভালো হতো, যে আমার শরীরে ঢোকাতে হলো না, ট্যাবলেট দিয়ে খেলাম, পেটে গেল, হজম হলো, হজম থেকে রক্তে ছড়ালো, মাথা থেকে পা অবধি সব জায়গায় গেল, লাংসেও গেল। আমার এই ওষুধটা লাংসে দরকার, আমি ইনহেলারে টেনে নিলাম, এটা তো কত সুবিধে। কাজে যদি কারোর ইনহেলার লাগে এবং যদি বয়স্ক মানুষ হন, আমি মনে করি দেখুন দুটো রকম আমাদের ইনহেলেশন থেরাপি আছে। একটা হলো প্রিভেন্টিভ, যাতে রোগটা না বাড়ে, রোগটা যেন বাড়াবাড়ি না হয়, রোগটা যেন ধামাচাপা দিয়ে রাখা যায়, কারণ এগুলো তো কিউরেবল রোগ নয়। আরেকটা হলো আমরা যেটা বলি রিলিভার মানে যেটা হলো ইমিডিয়েটলি আপনাকে কষ্ট হচ্ছে, আরাম পেতে পারেন। আমি মনে করি আপনার মা যে ইনহেলেশন নিচ্ছেন, যেটা হঠাৎ করে ওনা নিতে হয়, কিন্তু রিলিভার, যখন তার শ্বাসকষ্ট হয় তাহলে নেন। আমি উল্টোটাই বলবো, তার কিন্তু এমন একটা ইনহেলেশন থেরাপি নেওয়া উচিত, সেটা ইনহেলার ফর্মে হোক বা রোটা ক্যাপ বা ট্রান্সক্যাপ ফর্মে হোক, তাহলে কিন্তু ওইটা যেটা প্রিভেন্টার হিসেবে, প্রিভেন্টিভ ইনহেলেশনটা কিন্তু যদি রেগুলার দিনে 2বার করে, যেমন ডোজ থাকবে, বিভিন্ন রকম কম্বিনেশন পাওয়া যায়, হ্যাঁ, ফর্মোটেরল, বুডোসোনাইড পাওয়া যায়, সালমেটেরল পাওয়া যায়, বিভিন্ন রকম আছে, সেই কম্বিনেশন কিন্তু ডাক্তারের পরামর্শে ওনাকে নিতে বলুন। সেক্ষেত্রে কিন্তু উনি দিনে 2বার বা 1বার যেভাবে উনি ডোজ দেবেন ডাক্তার, ওটাকে প্রিভেন্ট করে রাখতে, তার হয়তো তার কষ্টটাই হলো না। তাহলে আমার প্রিভেন্টারটা কিন্তু এই মুহূর্তে বেশি দরকার রিলিভারের থেকে। আর ওনার যেহেতু রেগুলার লাগে না, আমার মনে হয় ওনার প্রিভেন্টার দিয়ে অনেক ভালো থাকতে পারবেন, বাড়াবাড়িটা নাও হতে পারে। আর যাদের রেগুলার লাগে তাদের কিন্তু দুরকমই লাগে, তাদের রিলিভারটাও লাগে শ্বাসকষ্ট থেকে আরামটা পাওয়ার জন্য, আর প্রিভেন্টার তো লাগবেই যাতে রোগটা না বাড়ে বা যেন না হয়। আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা, এই যে আজকে আমরা এত ভ্যাকসিন নিয়ে কথা বলছি, এটাও তো একদিন হয়তো কোভিড-19 ভ্যাকসিন মানুষ হয়তো প্রতি বছর নেবে, এরকম দিন হয়তো আসবে। সেক্ষেত্রে হয়তো মানুষের মানে এই প্রাণহানির আশঙ্কা বা এই রিস্কগুলো কমে যাবে। এটুকু জানবেন, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন কিন্তু এখন প্রতি বছর নিতে হয়। একসময় ইনফ্লুয়েঞ্জায় প্রচুর প্রাণহানি হতো, এখন কোয়াড্রিভ্যালেন্ট ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন পাওয়া যায়, এখানে 4টে স্ট্রেন, যেগুলো এই বছরের জন্য ভ্যারি। প্রতি বছর WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নতুন নতুন ভ্যাকসিন আনেন, কারণ ওই বছর যেটা দরকার হবে রিসার্চ করে। কাজেই আপনার মাকে যদি না দেওয়া থাকে, বছরে 1বার করে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দিন। আর একটা যদি বয়স্ক মানুষদের ক্ষেত্রে আমরা বলি যে 5 বছরে 1বার একটা নিউমোনিয়া ভ্যাকসিন, নিউমোকক্কাল ভ্যাকসিন বলে, এই দুটো দিয়ে রাখবেন, অনেকটা প্রোটেকশন বেশি থাকবে। একটা মেসেজ আছে, পড়ছি। আই অ্যাম অভিজিৎ বোস, আই হ্যাড ইউরিক অ্যাসিড 9.1 in 2011, then I took Fevu Best 40. After 2 months, my doctor asked me
My doctor asked me to stop eating them, but yesterday I tested and found 8.7 uric acid, creatinine and uric is in normal limit. What should I do now? এটা কি আগে এই ফোনটাকে নিয়ে নি। নমস্কার, কে আছেন? নমস্কার, কে আছেন? হ্যালো। হ্যাঁ, কে বলছেন? নমস্কার। হ্যাঁ হ্যাঁ, এই যে টিভির ভলিউমটা মিউট করবেন। প্রশ্ন করুন। প্রশ্ন বলুন। আমি টিভির ভলিউমটা না কমালে কিন্তু লাইন কেটে যাবে। শোল্ডারের থেকে অ্যাঙ্কেলের উপরটায় ব্যথা। কোথা থেকে? টিভি বলতে পেলাম, শুনতে পেলাম না। আরেকবার বলুন। শোল্ডারের থেকে লেফট হ্যান্ডে শোল্ডার থেকে অ্যাঙ্কেলে মানে মধ্যের থেকে ব্যথা। অ্যাঙ্কেল না এলবো বলতে চাইছেন? শোল্ডার শোল্ডার তো কাঁধ, এলবো হয়, মানে অ্যাঙ্কেল কিন্তু পায়ে, মানে কোনটাতে প্রবলেম? এই যে শোল্ডার, হ্যাঁ 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 হ্যাঁ, কোনই বা এলবো বলতে চাইছেন? কোনই। হ্যাঁ এলবো এলবো, সরি, হ্যাঁ হ্যাঁ, অ্যাঙ্কেল নয় এলবো, হ্যাঁ ঠিক আছে, বলুন, বুঝলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোল্ডারের মধ্যে ব্যথাটা হচ্ছে এইখানটা। হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস। হ্যাঁ, এই ব্যথাটা কবে থেকে হচ্ছে? 1 মাস হয়েছে। আপনার বয়স কত? বয়স কত আপনার? উপরে হয়ে গিয়েছে স্যার। বয়স কত? আমার বয়স 56। হ্যাঁ 56। আচ্ছা, আপনার কি আগে থেকে ডায়াবেটিস বা ইউরিক অ্যাসিড এসবের সমস্যা আছে? 56 বছর বয়স। না, আপনার কি ডায়াবেটিস বা ইউরিক অ্যাসিড এসবের কোনো বাতের কোনো সমস্যা আছে? আমার সুগার আছে, কিন্তু হ্যাঁ, এটা আপনাকে একটু বলে রাখি, যদি আপনি একটু খেয়াল করে দেখুন, এটা না ডায়াবেটিসটা কেন জিজ্ঞেস করলাম, আপনি যে জায়গাটা বললেন না, যদি চোট টোট না পেয়ে থাকেন, ইউজুয়ালি এই শোল্ডারে যেটা হয় এটাকে ফ্রোজেন শোল্ডার বলি আমরা, হ্যাঁ, এবং এটা কিন্তু ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রেই হতে পারে, এটা কিন্তু সুগারের সাথে রিলেটেড। কাজে আপনি যদি ডায়াবেটিক পেশেন্ট হন, আপনি আপনার ডাক্তারবাবুর সাথে কথা বলে একটা কথাও দেখুন, আপনি দেখবেন হাতটা হয়তো সোজা সামনের দিকে হয়তো উঠাতে পারছেন, সামনে কাজ করতে পারছেন, পেছনে নিতে গেলে বা মাথার উপর তুলতে গেলে কষ্ট হচ্ছে বেশি, হ্যাঁ তাই তো? হ্যাঁ, এটাকে ফ্রোজেন শোল্ডার ডেফিনেটলি। দেখুন, আমি যদি এই একটা যা সাধারণ ব্যায়াম বলছি, আপনি না এটাকে 90 ডিগ্রিতে রাখুন, হাতটা যেভাবে আমি দেখাচ্ছি, এটাকে রোজ ওপরে তুলুন। দেখুন এখানে গেলে আটকে যাচ্ছে, আপনি তুলতে পারছেন না। এই তুলতে যেহেতু পারছেন না, এটাকে জোর করে চেষ্টা করুন, অল্প অল্প করে তুলতে। এটাকে 10 বার করে দিনে 3 বার এরকম এক্সারসাইজ করুন। অন্য হাতটাও আপনি করুন, যেটা এখন নেই। এই ফ্রোজেন শোল্ডার কিন্তু একবার হলে প্রচুর কষ্ট দেয়। এটা কিন্তু কোনো এক্সট্রাতে কিছু ধরা পড়বে না, এটা অর্থোপেডিক ব্যাপারও নয়, এটা ব্যায়াম করেই আপনি সারিয়ে ফেলতে পারবেন। এবং আপনি না দেওয়াল একটা ধরে ধরে করুন, ধরে একটা দেওয়াল ধরলেন, দেওয়ালটা ধরে ধরে তুলুন, হ্যাঁ হাতটা এইভাবে তুলতে তুলতে থাকলে ব্যায়ামটা করতে করতে এটা ঠিক হয়ে যাবে। আর না হলে আপনি অবশ্যই আপনার ডায়াবেটিস যিনি দেখছেন তাকে বলুন, উনি আপনাকে এটা সলিউশন, সাময়িক হয়তো একটু প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে পারেন। পেইন কিলারে খুব একটা লাভ হয় না, এটা ব্যায়াম করে করেই ফ্রোজেন শোল্ডার সেরে যায়। স্যার আমার ডায়াবেটিস নরমাল। ও, ডায়াবেটিস নেই বললেন? নরমাল স্যার আমার ডায়াবেটিস নরমাল। আচ্ছা, নরমাল হতে পারে, না না এটা সুগার বেড়েছে বলে হচ্ছে সেটা বলছি না। হ্যাঁ, আমি বলছি সুগার এটা হতে পারে, যদি এটাতে না হয় আপনি অবশ্যই অর্থোপেডিক দেখিয়ে নেবেন, একটা এক্সরে করে নেবেন। প্রাথমিকভাবে এটা ট্রাই করুন, আমার মনে এটাই আপনি উপকার পাবেন, যেটা বললাম। ধন্যবাদ, ভালো থাকবেন। এবারে আগে ইউরিক অ্যাসিড। আচ্ছা, একটা কথা বলি, আগের ভদ্রলোক যিনি হোয়াটসঅ্যাপ করেছিলেন, অভিজিৎ, হ্যাঁ আপনি বলেছিলেন ইউরিক অ্যাসিড আপনার 9 ছিল। 9টা কিন্তু অস্বাভাবিক বেশিই ছিল, কাজে ওষুধ বন্ধ করে দিলে কিন্তু আপনার আবার বেরিয়ে যাবে 8.7। হ্যাঁ, এখন হয়তো আপনি বন্ধ করার পরে 8.7 আছে। আমাদের কিন্তু আপনার টার্গেট থাকবে 3-4 মধ্যে রাখা, কিন্তু পুরুষদের ক্ষেত্রে কিন্তু আমরা বলি 7 কম রাখতে পারলে ভালো। 7 কম যেহেতু নেই এবং আপনার যদি ধরা পড়েছে 8-9 ওপরে, সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় ইউরিক অ্যাসিডের ওষুধ যদি লাগে ডাক্তারের পরামর্শ নিয়ে কন্টিনিউ করুন, ছাড়লে বেড়ে যাবে, এটা ঘটনা। 2 নম্বর হলো ইউরিক অ্যাসিডের ট্রিটমেন্ট আপনি কেন করছেন। একটা হলো আপনি কিন্তু ম্যাক্সিমাম মানুষ ভাবে আমার পায়ে গোড়ালিতে ব্যথা হচ্ছে কিনা, আমার বুড়ো আঙুলের গোড়ায় ব্যথা হচ্ছে কিনা, ব্যথাটাই কিন্তু সবসময় ইম্পর্টেন্ট না। ইউরিক অ্যাসিড যদি এতটা মাত্রায় বেড়ে থাকে না, অনেক সময় কিন্তু এটা শরীরে বেড়ে গেলে কি হবে, বেরোবে কোথা দিয়ে, কিডনি দিয়ে বেরোবে, ইউরিন দিয়ে বেরোবে। এবার জিনিসটা তো গুঁড়ো গুঁড়ো জিনিস, নিচের দিকে জমা হচ্ছে না, ব্লাডের মধ্যে যদি থাকে, তো ওটা কিন্তু কিডনি দিয়ে বেরোনোর সময় যদি আটকে যায় ওই গুঁড়ো গুঁড়ো জিনিসগুলো, সেগুলো কিন্তু পাথর তৈরি করতে পারে। ইউরিক অ্যাসিডের স্টোন কিন্তু খুব কমন। কাজে আমার মনে হয় ইউরিক অ্যাসিড লেভেলটা যেহেতু আপনার বেশি থাকে, আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধটা চালিয়ে গেলেই হয়তো ভালো, এবং কিছু লাইফস্টাইল চেঞ্জেস দরকার আছে। আজকে আমরা ডাক্তার শঙ্কর সেনের সাথে রয়েছি। যারা এই মুহূর্তে কথা বলতে চান তারা কিন্তু আমাদের সাথে কথা বলতে পারেন। এবারে বিশেষ করে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো, লিখেছেন জলপাইগুড়ি থেকে আরও একটা আছে, আমার মার বয়স 75, বর্তমানে তিনি আর্থারাইটিসের পেশেন্ট। তার গত 2 দিন ধরে ঘুমের খুব সমস্যা হচ্ছে, একটা টেনশন হয়েছে, উনি ভাবছেন যে উনি আর বাঁচবেন না, এটি বারবার বলছেন যে উনি এই লকডাউনের জন্য আর বাঁচবেন না, এটি বলছেন।
তো এই আমার ব্যাপারে মনে কি হয় বলবেন? এটা কিন্তু একটা ডিপ্রেশনে চলে যাচ্ছেন উনি লকডাউনের সময়, এবং ডেফিনেটলি দেখুন আজকে কম বয়সী যারা কাজকর্ম করেন বা যারা বাড়িতে আছেন সবাই কিন্তু কিছু না কিছু কোনো না কোনো ভাবে সবাই কিন্তু একটা স্ট্রেস, অ্যাংজাইটি, টেনশনের মধ্যে আছেন। এরপর কি হবে, আগের জীবনে ফিরতে পারবো কিনা, আদৌ আমার ইনফেকশন হবে কিনা, ইনফেকশন হলে আমাকে হাসপাতালে যেতে হবে কিনা, এর থেকে আমার এত হাজার হাজার লোক মানুষ এফেক্টেড হচ্ছে, পৃথিবীতে লাখ লাখ লোক এফেক্টেড, আর লাখ মানে এত মৃত্যু হার, এগুলো দেখে নিয়ে কিন্তু অনেকের একটা টেনশন হচ্ছে। কিন্তু দেখুন সবার ক্ষেত্রে তো ব্যাপারটা প্রযোজ্য নয়, কাজে এক্ষেত্রে অ্যাংজাইটিটা কমানোর বিভিন্ন রকম উপায় আছে। বাড়িতে আপনারা চেষ্টা করুন এখন কোভিড-19 নিয়ে বারবার টিভি দেখা বা আলোচনাগুলো কম করা। ওনাকে অন্তত এই বয়সে যতটা স্ট্রেস রিলিভে থাকা যায় উনি একটু গান টান শুনুন বা এগুলো। আর যদি ঘুম না হয় একটু হালকা ঘুমের ওষুধ অবশ্যই লাগবে, সেক্ষেত্রে আপনি আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে নিন বা আমাদের সাথেও যোগাযোগ করে নিতে পারেন। এবং আমি মনে করি যে আপনি ওই অনুযায়ী আপনি কিন্তু চিকিৎসাটা করুন, একটু হালকা ঘুমের ওষুধ দিলে ক্ষতি নেই, অ্যাংজাইটিটা কমলেই কিন্তু ওনার ভালো ঘুম হবে। অ্যাংজিওলাইটিক ওষুধ লাগবে। একেবারেই। নমস্কার, কে আছেন আমাদের সাথে? হ্যাঁ নমস্কার, হ্যাঁ বলুন আমি কি? শিলিগুড়ি থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ বলছি যে ডাক্তারবাবু, আমি এখনই একটা যে ইনহেলার নিয়ে মানে কথা শুনছিলাম, আপনার বক্তব্য শুনছিলাম, ভালো লাগলো। তো তার জন্য আমি কোশ্চেনটা করছি যে আমার ছেলেরও মানে শ্বাসকষ্ট ছিল, প্রবলেম হতো। তো ছোটবেলায় ইনহেলার চলতে অনেকবার 6-7 বার ঠান্ডার জন্য ভর্তি হয়েছিল। তারপর মাঝখানে ওকে হোমিওপ্যাথি করাতো, ট্রিটমেন্ট একদম ভালো ছিল, আর ইনহেলার চলতো না। কিন্তু ইদানিং কয়েক মাস, মোটামুটি 7-8 মাস হতে চলে, 6-7 মাস আগে ও প্রচন্ড সিরিয়াস হয়ে গিয়েছিল। তখন ওকে মানে একজন ডক্টরের আন্ডারে ওকে আবার মানে বয়স কত আপনার ছেলের? বয়স কত? তো তারপরে ও এখন তারপরে ওর যে সোরাকট, ও অ্যাজমা প্রবলেমটা, হ্যাঁ অ্যাজমাটা ধরা পড়ে। তো সেই ক্ষেত্রে ওর হচ্ছে সোরাকট ইনহেলার যেটা 200, ওটা 2 করে 5 দিনে 2 বার ও চলে। এবং আপনি একটু না মানে আমার প্রশ্নটা করুন, আমি পরে আপনাকে জিজ্ঞেস করছি কি হয়েছে। হ্যাঁ আপনি একটু বলুন, আপনি কি জানতে চাইছেন? তো এটার জন্য আমার কোশ্চেন হচ্ছে 3-4 মাস। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন না, আপনি প্রশ্নটা করুন, প্রশ্নটা বলুন। ও 3-4 মাস হয়ে গেছে হ্যাঁ অলরেডি ইনহেলারটা নিয়ে যাচ্ছে। হ্যাঁ তো এবার আপনি বলি আপনার ছেলের বয়সটা একটু বলবেন? আমি এখনো চালু রাখবো? ছেলের বয়সটা বলুন। আরেকটা কোশ্চেন, ছেলের বয়স কত? আমার ছেলের বয়স হচ্ছে 14+। হ্যাঁ তাহলে আমি একটা কথা বলি, আপনার ছেলের ক্ষেত্রে আমি জানি না আপনি কেন বারবার ক্ষেত্রে, 14+। হ্যাঁ আপনি বারবার ক্ষেত্রে এতবার যাকে ভর্তি হতে হয়েছে, যার বারবার শ্বাস, তাকে আপনি এতদিন পরে জানলেন অ্যাজমা, তা কিন্তু নয়। অ্যাজমাটা কিন্তু একটা রোগ, যে রোগটা কিন্তু আপনার সারা জীবন সারা বছর লেগে থাকে না। অ্যাজমা মানে আমার রিঅ্যাক্টিভ এয়ারওয়ে আছে, আমার এয়ারওয়েটা যখনই শ্বাসনালীগুলো সংকোচন হয়ে আসে তখন হাওয়া ঢুকতে চায় না, ঢুকলেও বেরোতে পারে না। এটা কিন্তু সারা বছর হবে না, এটা কিন্তু সিওপিডি না, ক্রনিক অবস্ট্রাকটিভ প্রবলেম, যেটা স্মোকারদের হয়, বয়সকালে হয়, 40-50-এর ওপরে হয়, তা নয়। এই অ্যাজমাটা কিন্তু পরিষ্কার সিজনাল ভ্যারিয়েশন থেকে হবে। এবং আপনার ক্ষেত্রে যেটা হচ্ছে আপনি ভর্তি করছেন, কখনো হোমিওপ্যাথি করছেন, কখনো ইনহেলেশন দিচ্ছেন, এটা কিন্তু আপনার মনে হয় একটু ঠান্ডা মাথায় রেগুলার ট্রিটমেন্টটা করুন। আপনি আজকে ইনহেলারটা কেন বন্ধ? আপনাকে বললাম না দুরকম অসুখ আছে। যদি ওষুধটা আমার হয় যে আমার বাড়াবাড়ি হচ্ছে, আমি ইনহেলেশন নেব যেটা আমার রিলিফ করবে, আর আমার যে রোগটা আছে যেটার জন্য আমাকে আজকে দিনে আমাকে সারা জীবনে একবারই বা কেন ভর্তি হতে হবে, সেখানে আপনি বলছেন ছোটবেলায় ভর্তি হতে হয়েছে, রিসেন্টলি, তার মানে ওনার ক্ষেত্রে আপনি প্রিভেন্টারটা ইউজ করছেন না। ওনাকে প্রিভেনশনের ট্রিটমেন্টটা আপনি রেগুলার করুন, অবশ্যই ডাক্তারবাবু আপনাকে গাইড করবে। আর নিজে থেকে বন্ধ করার তো প্রশ্নই নেই, আর যতবার বন্ধ করেছেন আপনি দেখছেন বিপদে পড়েছেন কোনো না কোনোভাবে। কাজে এটা হোমিওপ্যাথি অ্যালোপ্যাথির আলোচনা নয়, আলোচনা হলো প্রিভেনশন ট্রিটমেন্টটা করুন, যাতে এই বয়সেই যদি আস্তে আস্তে ট্রিটমেন্ট করতে গেলে কিন্তু সেরেও যেতে পারে। 18, 19, 20, 22-এর পর কিন্তু অনেকেরই সারে না। কাজে অ্যাজমা কিন্তু চাইল্ডহুড অ্যাজমা হিসেবে ওর শুরু হয়েছে, যা বুঝলাম। মাঝে মাঝে ভর্তি হতে হতো, ঠান্ডা লেগে যেটা বলছি, ওকে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন বছরে একবার করে দিতে হবে, দরকার হলে 5 বছরে একটা নিউমোনিয়া ভ্যাকসিন দিতে হবে। এগুলো কিন্তু আপনি রেগুলার চিকিৎসার সাথে টাচে থাকুন, না হলে কিন্তু আপনি এই গাইডলাইন্সগুলো জানতে পারবেন না এবং প্রিভেন্ট করতে পারবেন না। কাজে যে কোনো অ্যাজমাটিক পেশেন্টকেই ভ্যাকসিন প্রতি বছর নিতে হয়, আজকে নয়, আজকে অনেক বছর ধরে এগুলো চালু হয়েছে। আপনি রেগুলার আপনার ডাক্তারের সাথে টাচে থাকুন, অবশ্যই আমরা গাইড করতে পারবো ডাক্তাররা যে আমরা কি করে আপনার এর প্রিভেন্ট করা, যাতে আর একবারও ভর্তি হতে না হয়। এরকম ভাবে তো মানুষ চায় না আমাকে যেন এমার্জেন্সি না হয়। হ্যাঁ সেটা অবশ্যই আপনাকে আমরা গাইড করতে পারবো। ধন্যবাদ, ভালো থাকবেন। একটা মেসেজ আছে, পড়ছি। আমি জয়পুর থেকে শিলিগুড়িতে লকডাউনে আটকে গেছি, আমি একজন বাঙালি। আচ্ছা ঠিক আছে। তো উনি লিখেছেন যে আমার ছেলের বয়স 10 বছর, কিন্তু গত 2 দিন ধরে ওর পেট ব্যথা শুরু হয়েছে এবং রাত্রিবেলার দিকে খুব বেশি বেড়ে যাচ্ছে, আবার দিনের বেলা হলে সেটি কিন্তু কমে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমি কি করব ডাক্তারবাবু, যদি কিছু বলে দেন, আপনার সাথে যোগাযোগ করতে চাই। ছেলের বয়স কত বলেছে? 10 বছর। হ্যাঁ
দেখুন, আমার মনে হয় হঠাৎ করে যখন পেট ব্যথা হয়েছে এবং কম বয়সে সাধারণ কিছু পেট ব্যথার ওষুধ দিলেই হয়তো ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এখন এই লাইভ প্রোগ্রামে কোনো ওষুধের নাম বলা একটু মুশকিল, সেক্ষেত্রে দেখুন নাম্বার দেওয়া আছে, আপনি যোগাযোগ করে নিন, অবশ্যই আমরা বলে দিতে পারবো। আর খুব বাড়াবাড়ি হলে হয়তো দেখেও নিতে হবে, কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় প্রাথমিক কিছু এমার্জেন্সি ওষুধ বলে দেওয়া যেতেই পারে। আপনি আমাদের নাম্বারে ফোন করুন, একটু পরে প্রোগ্রামটা শেষ হলে অবশ্যই আপনাকে গাইড করব। একটা নাম্বার বলে দিচ্ছি আপনার জন্য, নোট ডাউন করুন, 9635723200, কারণ এই ধরনের সমস্যা লকডাউনে বাইরের থেকে এসে অনেকে আটকে আছে। এবং না ডেফিনেটলি আমাদের উচিত তাদেরকে ফোনে এবং এ করে প্রাথমিকভাবে অ্যাডভাইস করা। এবং আমি চাই, বারবার বলছি যে এই মুহূর্তে যতটা কম বেরোতে হয়, এমার্জেন্সি হলেই বেরোন, কিন্তু আপনি যদি ফোনে একটা অ্যাডভাইস, যদি এমার্জেন্সি থেকে কাজে লেগে গেল, তারপর আপনি সময় করে এমার্জেন্সিতে দেখালেন বা না লাগলো, ভালো হয়ে গেলেন, সবই তো হতে পারে। আপনি চেষ্টা করুন আপনাদের যে যার মতো নিজেদের ডাক্তারবাবুর সাথে প্রয়োজনে ফোনে যোগাযোগ করে এই সময়টা কাটান। শুধু লকডাউন বলে না, আমি বারবার বলবো লকডাউনের পরে কিন্তু আরেকটা ঝড় আসতে পারে, সেই ঝড়টা থেকে বাঁচতেও কিন্তু চেষ্টা করুন প্রাথমিকভাবে ফোনে যোগাযোগ করে তারপরেই ডাক্তারের কাছে দেখা। ডাক্তার সেন, আপনি বললেন লকডাউনের পর একটা ঝড় আসতে পারে, এটা কিন্তু অনেক কিছুর ইঙ্গিত দেয়। তো কি ধরনের ঝড় আসতে পারে এটি একটু শুনতে চাই। দেখুন, আমি না এটা কিন্তু সোশ্যাল ইস্যু, হ্যাঁ ফোনটা নিয়ে তারপর বলছি। নমস্কার, কে আছেন? হ্যালো, হ্যাঁ, কে আছেন? নমস্কার। আমি কমলেশ রায় এনজিবি ভক্তিনগর থেকে কথা বলছি। বলুন, সমস্যা কি কমলেশ বাবু? আমার সমস্যাটা হচ্ছে বর্তমানে এই কোভিড-19 এর অ্যাঙ্গেলে চারিদিকে একটা স্যানিটাইজেশন খুব চলছে। এবং স্যানিটাইজেশনের যে ইনগ্রেডিয়েন্টস গুলো দেখলাম, তার মধ্যে ব্লিচিং পাউডার, ফিনাইল এবং সোডিয়াম হাইড্রোক্লোরাইড রয়েছে। এবং আমার পাশাপাশি এটাও দেখলাম এটা নাকি মানে ক্যান্সারকেও ট্রিগার করতে পারে। তো এই ক্ষেত্রে আমরা কি করে স্যানিটাইজেশনটা ব্যালেন্স আপ করবো, এটা যদি ডাক্তার একটু বলেন আর কি। হ্যাঁ দেখুন, এটা আমার থেকে হয়তো ভালো প্রিভেন্টিভ মেডিসিনের কেউ ভালো বলতে পারবেন। আমি ফিজিশিয়ান হিসেবে যেটুকু বুঝলাম যে এই স্যানিটাইজেশনের ক্ষেত্রে যে মলিকিউলগুলো ইউজ হয় না, সোডিয়াম হাইপোক্লোরাইডটা এখন মনে হচ্ছে যে সবচেয়ে ইজিলি অ্যাভেলেবল এবং সেফ। ধরুন বিভিন্ন রকম যে কেমিক্যালসগুলো আজকাল পাওয়া যাচ্ছে, হাইপোক্লোরাইড 2% সলিউশন দিয়ে কিন্তু আমরা আমাদের বেশ কিছু হাসপাতাল, নার্সিংহোমে বা বিভিন্ন ক্লিনিকে আমরা জিনিসগুলোকে স্যানিটাইজ করার চেষ্টা করছি। তো 2% হাইপোক্লোরাইডটা ইম্পর্টেন্ট। এবার 2%টা 2% হতে হবে বা 1% হতে হবে, তার থেকে বেশি হলে কিন্তু কারোর শ্বাসকষ্ট হতে পারে, কারোর টান উঠতে পারে, কারোর অ্যালার্জিক সমস্যা হতে পারে। কাজেই ওই পার্সেন্টেজটা কিন্তু বানিয়ে নেওয়া যেতে পারে। ব্লিচিং পাউডার থেকেও কিন্তু হাইপোক্লোরাইড তৈরি হতে পারে, কাজে ব্লিচিং পাউডার ঠিক মতো ডাইলিউট করলেও সেটা থেকে কাজ হতে পারে। কাজে এই স্যানিটাইজেশনটা কিন্তু জেনারেলাইজ স্যানিটাইজেশন, এটা কিন্তু আপনাকে ভাইরাস আটকাবে তা নয়, আটকাবে কিন্তু আলটিমেটলি আমার শরীরে যাতে না আসে তার জন্য আমার মাস্ক, আমার হাত ধোয়ার কথা বারবার কেন বলা হচ্ছে, এই ইনফেকশনটা যেটা হলো আমাদের কফ কাশির সাথে না, এটা গিয়ে ড্রপলেট তৈরি হয় কিছু, যেটা আমি কাশলাম কিছু কিছু বুদের মতো ড্রপলেট গিয়ে বাইরে গিয়ে পড়লো। এটা কিন্তু খুব বেশি দূর যায় না, ম্যাক্সিমাম 3 ফুট বলা হতো, এখন বলা হচ্ছে 6 ফুট অব্দি কিন্তু ডিস্টেন্স। কেন? এই যে টেবিলটার উপর ধরুন পড়লো, আমি কাশলাম বা হাঁচলাম, এবার আমি সেখানে হাত দিলাম, আবার সেটা আমি আমার মুখে দিলাম, এটা তো আমার ক্ষেত্রে ইনফেকশন হলোই। ধরুন আমি কোভিড ক্যারিয়ার, আমার ইনফেকশন আছে, তাহলে আমি কি করলাম, আরেকজন যখন আমার পরে এসে যিনি এখানে বসে, আমি যদি এই জায়গাটা স্যানিটাইজ না করি, একই জায়গাটা যেটা কমন ইউজ করছি একটা অফিসের ক্ষেত্রে, ধরুন আমার চেম্বারের ক্ষেত্রে বলুন, আপনি যদি যে প্রফেশন করছেন সেই প্রফেশনের ক্ষেত্রে ওই জায়গাটা স্যানিটাইজ না করলে কি হবে, আরেকজন এসে এখানটায় হাত দিল, 15 মিনিট পরে সেই হাতটা সে কোনো কারণে মুখে বা চোখে যেগুলো মিউকাস মেমব্রেনে লাগিয়ে দিল, তাহলে কিন্তু আমার এটা ইনফেকশন ছড়াতেই পারে। এই জন্যই কিন্তু আমরা হাত ধোয়ার কথা বলছি। অনেকে হয়তো ভাবছেন বারবার করে আমরা শ্বাস প্রশ্বাসের রোগ বলছি, এদিকে হাত ধোয়ার কি রিলেশন? হাত ধোয়াটাই মোস্ট ইম্পর্টেন্ট। এটা কিন্তু হাওয়াতে ঘুরে বেড়াচ্ছে, অনেক দূর দূর চলে যাচ্ছে, চিকেন পক্স টক্সের মতো এরকম নয় যে একজনের থেকে শরীরে গিয়ে ডাইরেক্ট একজনের শরীরে ঢুকে গেল। মেইনলি এটা ড্রপলেট থেকে হচ্ছে, ছোঁয়াছুঁয়ি থেকে হচ্ছে এবং টাচের থেকে হচ্ছে। এই জন্যই কিন্তু ফিজিক্যাল ডিস্টেন্স। এক হলো মাস্ক পরে আমি তার কপকাশিটা আটকাচ্ছি এবং আমার কপকাশিটা যেন অন্যের কাছে না যায়। সেকেন্ড পয়েন্ট হলো আমি যে হাত দিয়ে টাচ করছি সেই হাতটা না ধুতে পারলে কিন্তু ড্রপলেটগুলো যাবে না। এবার এটাও কিন্তু আমি যদি এখন টেবিলটা আমাকে স্যানিটাইজ করতে হয়, ধরুন আমি উঠে যাবো, এরপর আরেকজন বসবেন, এটা কিন্তু 2% হাইপোক্লোরাইডটা এখন অবধি রেকমেন্ডেড, অবশ্যই সেফ বলেই রেকমেন্ডেড হয়েছে। অন্যান্য কিন্তু কেমিক্যালগুলো এখনই ঠিক হবে কিনা জানি না। তবে আমার একটা প্রশ্ন আছে যে এখন কিছু না স্যানিটাইজেশন চ্যানেল শুরু করেছে, দেখবেন কিছু কিছু ট্রেন স্টেশনের বাইরে, কিছু কিছু বাজারে, সেটা কতটা ডাইরেক্টলি যে দিচ্ছে, বা একটা জায়গায় দেখলাম পরিযায়ী শ্রমিকদের গায়ে স্প্রে করছে, এগুলো কতটা সায়েন্টিফিক্যালি প্রোভেন, আমার যথেষ্ট মানে এটা নিয়ে প্রশ্ন আছে। নিশ্চয়ই যারা করছেন তারা বুঝে শুনেই করছেন। তবে ঘরের ক্ষেত্রে এবং আপনি যেটা স্যানিটাইজেশন বলছেন, ঘরে স্যানিটাইজেশন 2% হাইপোক্লোরাইড ইজ ডেফিনেটলি রেকমেন্ডেড। আজকের পয়েন্টে বলতে পারি 2% হাইপোক্লোরাইড কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি যে প্রশ্নটা করলেন খুব ইম্পর্টেন্ট, কারণ দেখবেন যে কোনো স্যানিটেশন সলিউশনের সলিউশনটা দেখবেন, আর যদি দেখা যায় যে 4% হাইপোক্লোরাইড আছে, আপনাকে কিন্তু সেটা ডবল করে ডাইলিউট করে নিতে হবে। আজকে যদি আমি 50 ml দিয়ে আমি 100 ml জলে মেশাবো, তাহলে আমার ওটা বাড়বে 4% থেকে 2% হবে। 2%-এর বেশিটা না ইউজ করাই ভালো। তবে হাইপোক্লোরাইডই এখন রেকমেন্ডেশন ফর ডিসইনফেকশন। একটা মেসেজ আছে, পড়ে নিই, তারপরে আমরা আলোচনায় যাচ্ছি। মাই মাদার ইজ 66 years, has dyspepsia problem along with constipation. She is diabetic also. She is
complaining of acidity problems and gas problem. As per the blood sugar test done yesterday, cholesterol test is 192 mg DL and glucose fasting is 110 mg DL. Please advise. Her gallbladder has been removed also. আমি মনে করি কি এটা একদম পরিষ্কার ব্যক্তিগত প্রশ্ন, তো আপনি একটু পরে প্রোগ্রামটা শেষ হলে আমার সাথে ডিরেক্টলি ফোনে কথা বলে নিন, আমি আপনাকে ডিটেলসটা অনেক কিছু জিজ্ঞেস করতে হবে, তাহলে ক্ষেত্রে আমি আপনাকে ব্যক্তিগতভাবেই উত্তরটা দিতে পারবো। অবশ্যই এটিতে অনেক কিছু জিজ্ঞেস কারণ অনেকগুলো জিনিস আছে, কারণ মাল্টিপল কোমরবিডিটি, তো একটু হঠাৎ করে বলে দেওয়াটা আপনার জন্য ঠিক হবে না হয়তো। আচ্ছা আচ্ছা, একেবারেই আমাদের সময় শেষের দিকে দ্রুত করে সেটি লকডাউনের বিষয়টা নিয়ে একটু শুনে নিই। হ্যাঁ, আমরা যেটা ভাবছি বলে নয়, এটা কিন্তু বিভিন্ন স্ট্যাটিস্টিক্স দেখিয়েছে যে এই কোভিডের ক্ষেত্রে না, এটা তো একটা বিভিন্ন ভয়ঙ্কর কন্টাজিয়াস ডিজিজ। কন্টাজিয়াস মানে ইনফেকশনটা ছড়ায় একজনের সাথে একজনের, যেগুলো বললাম ড্রপলেট ইনফেকশন, কফ কাশি, হাত না ধোয়া, বিভিন্ন রকম যেগুলো আমরা প্রোটেকশন যদি না নিই। কাজে এই ক্ষেত্রে কিন্তু লকডাউনটার করার উদ্দেশ্য হলো মানুষকে জোর করে, সরকারি কিন্তু কেউ আনন্দ পেয়ে, কোনো সরকার সে কেন্দ্র রাজ্য কিন্তু কেউ চাইছে না মানুষ কাজকর্ম ছেড়ে ঘরে বসে থাকুক, কিন্তু মানুষকে বাধ্য করতে হয়েছে যাতে ফিজিক্যাল ডিস্টেন্সিংটা মেনটেন হয়। আজকে যখন প্রথম ছড়াতে শুরু করেছিল, ওটা একটা ফার্স্ট পিক বলি আমরা, ওই ফার্স্ট পিকটার সময় যদি এইভাবে সবাইকে আলাদা করতে না পারা যেত, তাহলে কিন্তু এটা অনেক ছড়াতো। এতদিনে হয়তো আজকে আমরা যে স্ট্যাটিস্টিক্স দেখছি যে ভারতবর্ষে 32,000 এফেক্টেড, 1,008 জন মারা গেছেন, এই স্ট্যাটিস্টিক্সটা কিন্তু ভয়ঙ্কর বদলে যাওয়ার চান্স ছিল এবং সেটা হয়তো লাখে পৌঁছে যেত। কাজে এটাকে আমরা কি করলাম, এই গ্রাফটাকে স্লো করলাম। সেকেন্ড পিকটার কথা আলোচনা হচ্ছে এবং সমস্ত স্ট্যাটিস্টিশিয়ান, যারা ইকোনমিস্ট, যারা বিভিন্ন রকম হেলথ মানে প্রিভেন্টিভ হেলথ মেডিসিনের যারা আছেন, এপিডেমিওলজি, সবার একটাই বক্তব্য, নেক্সট যখন মেলামেশাটা আবার শুরু হবে লকডাউনের পরে, যেমন ধরুন কোয়ারেন্টাইনে, ধরুন কেউ এখন বাইরে থেকে আসবে, এখন তো সব বর্ডারগুলো ক্লোজড, ইন্টারস্টেট ট্রান্সপোর্ট হচ্ছে না বা অন্য দেশ থেকে লোকে আসছে না, তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে যদি একটা কোয়ারেন্টাইন, ধরুন আজকে যে দিল্লি থেকে বা বম্বে থেকে আসবে, যেগুলোতে আপনারা দেখছেন হাজার হাজার মানুষ এফেক্টেড, তাদের কিন্তু একটা অন্য রাজ্য থেকে যারা আসবে, তাদের কিন্তু একটা যদি 14 দিনের মিনিমাম কোয়ারেন্টাইন না করা যায়, তারা কিন্তু যদি সমাজে রোজ বাজারে গেলাম, তারা বাড়িতে এসে রোজ মিক্স হয়ে গেলাম পুরো জেনারেল পপুলেশনের সাথে, তাহলে কিন্তু ডেফিনেটলি একটা নতুন করে একটা সেকেন্ড পিক হওয়ার হাই চান্স, যেগুলো আমাদের হয়তো নেই, সেটা হয়তো বাইরে থেকে চলে আসবে। সেক্ষেত্রে কিন্তু সরকারের ক্ষেত্রে নিশ্চয়ই তাদেরকে কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা দরকার এবং সেটা তারা করবেন, কারণ বাইরে থেকে তো তারা ফিরবেনি, এবং ফিরলে পরে কিন্তু এই জিনিসটা করে, এবং সেটা কতটা প্র্যাকটিকেবল সেটা ডেফিনেটলি রাজ্য সরকার সেটা বুঝে শুনে আমাদেরকে এই মানে সেকেন্ড পিকটা থেকে বাঁচানোর চেষ্টা করবেন। কিন্তু সেকেন্ড পয়েন্ট একটা কথা বলি, ওই সময়টা কিন্তু ভিড়টা হবে, সবাই ভাববেন আমাদের 1-1.5 মাসের যত কাজ বাকি আছে সব করে ফেলি, তখন কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিংটা একদম মেনটেন হবে না। তখন দেখবেন লোকে ভাববেন আরে লকডাউন উঠে গেল মানে যেন প্রধানমন্ত্রী অ্যানাউন্স করে দিলেন যে করোনা ভাইরাস শেষ হয়ে গেল, তা তো নয়। লকডাউনটার ক্ষেত্রে হয়তো উনি বললেন যে আপনার এলাকায় আপনারা এখন গ্রিন জোন মনে করছি, অনেকদিন 14 দিন ধরে গ্রিন জোনে আছেন, এবার আমরা লকডাউন তুলে দিলাম, আপনারা নর্মাল কাজ করুন। তার মানে কিন্তু সে অ্যানাউন্স করছেন না যে উনি যে আপনি করোনা ভাইরাস করোনা ভাইরাস আপনার কাছে কয়েক মাস কয়েক বছরও থাকতে পারে, সেটা আমরা কেউ জানি না, নতুন একটা ভাইরাস। কাজে এখান থেকে বাঁচতে গেলে আপনাকে সেই সোশ্যাল ডিস্টেন্সিং, সেই হাত ধরা, সেই মাস্ক পরা, প্রয়োজন না হলে ঘর থেকে না বেরোনো, এটা যদি আমরা মেনটেন না করতে পারি, আমরা কিন্তু একটা সেকেন্ড পিকের অপেক্ষা করছি, এবং সেই সেকেন্ড পিকটা কিছু কিছু দেশে কিন্তু আরো ভয়াবহ হয়েছে। ফার্স্ট পিকের থেকেও দেখা গেছে সেকেন্ড পিকে যখন লকডাউন, দেখুন সিঙ্গাপুরের মতো একটা ছোট্ট দেশ, সবার আগে কিন্তু ওখানে দেখো চায়না থেকে ওইসব জায়গাগুলো তো একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মাল্টিপল দেশের কমিউনিকেশন ওখানে কিন্তু ছড়িয়েছিল, ওরা কিন্তু প্রথমেই কন্ট্রোল করে নিয়েছিল, প্রথম 10-15 দিনের পরে দেখা গেলো আর নেই। ওরা কিন্তু আজকে দেখুন এপ্রিলের 15 তারিখ থেকে আবার নতুন করে একটা সেকেন্ড টাইম লকডাউন চালু করতে হলো, কাজে ওদের কিন্তু শুরু হয়েছিল অনেক আগে, ফেব্রুয়ারিতে। কাজে ওই সেকেন্ড পিকটাকে কিন্তু মানুষ এখন ভয় পাচ্ছে। কাজে আমাদের ক্ষেত্রে এখন ফার্স্ট পিকের পিরিয়ডটা আমরা লকডাউনে অনেক কষ্ট করেছি সবাই, প্রত্যেকের ক্ষেত্রে, আমরা যারা প্রফেশনাল না, আমরা ঘরে বসে থাকতে হয়েছে, যেটুকু এমার্জেন্সি ছাড়া দেখতে হয়। আমরা কি কেউ চেষ্টা করছিলাম তখন যে সবার কাছে পৌঁছবো না? প্রত্যেক প্রফেশনাল দেখুন নিজের নিজের কাজের জায়গায় চাইছিলেন নিজেদের কাজে থাকি, কিন্তু আজকে আমরা পারিনি। কিন্তু সেই একটা বড় স্যাক্রিফাইস কিন্তু আমরা যদি লকডাউনের পরে নিজেদেরকে এইগুলো মেনটেন না করতে পারি, পুরোটাই কিন্তু জলে চলে যেতে পারে। সেক্ষেত্রে একটা বিরাট মৃত্যু হারের সম্ভাবনা থাকবে, এবং সেক্ষেত্রে কিন্তু তখন এমন হবে যে আমাদের হেলথ কেয়ার সিস্টেম হয়তো ওভারওয়েলমড হয়ে যেতে পারে। কাজে নিজেরা যদি নিজেকে বাঁচাতে তখনও না পারি, সেটা কিন্তু আমাদের দোষ হবে। কাজে এই 1-1.5 মাসে যদি আমরা শিক্ষাটা না নিয়ে থাকি, আমরা নতুন করে ঠান্ডা মাথায় ভাবি যে এটা কিন্তু অন্তত নেক্সট 3 থেকে 6 মাস নিজেদেরকে একটা লকডাউন মতো পরিস্থিতিতে যেভাবে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করেছি তখনও যেন করতে পারি, তা না হলে কিন্তু সেকেন্ড পিক অবশ্যম্ভাবী, এবং সেটা কিন্তু ফার্স্ট পিকের থেকে অনেক সিরিয়াস হওয়ার চান্স আছে। কাজে আমাদের প্রার্থনা, এবং আমি আপনাদেরকে আমার দিক থেকে একটা উপদেশ, যে আমরা সমস্ত গভর্নমেন্ট অ্যাডভাইসারিগুলোকে আমরা যেন ফলো করি, বিশেষ করে পুলিশ এবং যারা স্যানিটাইজেশন ওয়ার্কার তাদের সাথে পুরোপুরি কোঅপারেট করি, ডাক্তার, সিস্টার এবং হেলথ কেয়ার ওয়ার্কারদের সাথে তাদের প্রত্যেকটা পরামর্শ মেনে চলি। আমরা যদি একটু ডিসিপ্লিন না হতে পারি, আমাদের ইনডিসিপ্লিনই কিন্তু আমাদেরকে আবার একটা নতুন বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে। অনেক কিছু জানলাম, ধন্যবাদ আপনাকে।
আজকে আমরা ডাক্তার শঙ্কর সেনের সাথে ছিলাম, সিনিয়র কনসালটেন্ট ফিজিশিয়ান। কারণ অনেক মূল্যবান উপদেশ দিলেন। সবচেয়ে চিন্তার কথা, লকডাউন ভেঙে গেলে আমরা নিজে কি করব। একজন চিকিৎসক, একজন মন্ত্রী, অনেক বিশিষ্ট ব্যক্তিরা বারবার বলে যাচ্ছেন, কিন্তু সাবধান করে যাচ্ছেন। বিষয়টা নেয়ার জায়গা হচ্ছে আমাদের উপর, কারণ আমরাই ঠিক করতে পারি আমরা ভালো থাকবো কি খারাপ থাকবো। যাই হোক, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডাক্তার শঙ্কর সেনের সাথে যোগাযোগ করতে হলে 9635723200 এই হলো হেল্পলাইন নাম্বার। ওনার সাথে যোগাযোগ করবেন, সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, কখন উনি দেখছেন সেটিও জেনে নেবেন। এবং অন্যান্য বিশিষ্ট চিকিৎসকরাও কিন্তু এই অনুষ্ঠানে আসেন, তাদের অনুষ্ঠান দেখুন। আজকে একেবারেই সময় শেষ। অনেক ধন্যবাদ আপনাকে। নমস্কার। ধন্যবাদ আপনাদের। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন, হাত ভালো করে পরিষ্কার করবেন, হাত স্যানিটাইজ করবেন, বাইরে গেলে অবশ্যই মাস্ক পরে যাবেন, অযথা বাড়ির বাইরে বেরোবেন না, বাজারে যাবেন সপ্তাহে একদিন। প্রত্যেকে ভালো থাকবেন। আবারও ঠিক এই সময় দেখা হবে আগামীকাল। নমস্কার।